এবং এখানে আমাদের যেহেতু আমাদের হাতে খুবই সময় অল্প, আজকে 16 তারিখ, আর পরীক্ষাটা হচ্ছে 26 তারিখ, মাঝখানে মাত্র 9 দিন বা 8 দিন সময় আছে। তো আপনার টার্গেট থাকবে কিভাবে 5 দিনের মধ্যে বিষয়টাকে নিজের কন্ট্রোলে কিভাবে নিয়ে আসতে পারেন, এটা হচ্ছে আপনার টার্গেট থাকবে। আজকে আমরা একটু আয়কর রিটার্ন ফর্মটা বের করি। আচ্ছা, আয়কর রিটার্ন ফর্মটা খুব ভালো করে বুঝেন, ফিল আপ করতে পারেন এরকম আছেন কারা? এখানে মাত্র কয়েকটা পার্ট আছে। দেখেন, প্রথম পৃষ্ঠায় আপনি জাস্ট ইনফরমেশন গুলো দিচ্ছেন। সেকেন্ড পেজে দুইটা অংশ আছে, একটা হচ্ছে মোট আয়ের বিবরণী, আর একটা হচ্ছে কর পরিগণনা। তাহলে মোট আয়ের বিবরণীর মধ্যে আছে কি আপনার যে যে খাতসমূহ, এই খাতসমূহের ট্যাক্সেবল ইনকামটা এখানে আসে। খুব সিম্পল, আমরা আয়কর রিটার্নের কাজ এখানে আমরা যারা পরীক্ষা দিচ্ছি প্রায় নিজেরটা তো নিজেরা করছি, এবং সাথে সাথে অন্যদেরও হেল্প করছি। কাজেই আয়কর রিটার্ন ফর্মটা আমার মনে হয় যে আমরা শুধু শুধু ভয় পাচ্ছি। এই আয়কর রিটার্ন ফর্মটা যদি আপনি বুঝতে পারেন ক্লিয়ারলি, তাইলে আপনার পরীক্ষা মনে করেন যে পাশ হয়ে যাবে। এটার মধ্যে এত ইনফরমেশন আছে, এর বাহিরে মাত্র কয়েকটা অংশ। ঠিক আছে? তাহলে মোট আয়ের বিবরণী, দেন হচ্ছে ট্যাক্স বা কর পরিগণনা, এরপরে দেখেন কর পরিশোধ বিবরণ, তারপরে হচ্ছে তফসিল 1, তফসিল 2, তফসিল 3, এরকম কয়েকটা তফসিল আছে। এরপরে এরপরে কি 5টা তফসিল, তারপরে হচ্ছে IT10BB, IT10B। এই তো, এর বাইরে আর কি আছে? মাত্র অল্প কয়েকটা বিষয়। এই বিষয় কয়টা যদি আপনার ক্লিয়ার থাকে, দেন আপনার পরীক্ষা মনে করেন 70% কমপ্লিট হয়ে গেছে। বাকি 30% নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, এবারে আসেন, আমরা চেক লিস্ট ক্লিয়ার করার কথা বলেছিলাম গতকালকে। আমরা এইটা আপনাদের PDF দিয়ে দিয়েছিলাম। এটাকে কে কে করছেন? এই যে চেক লিস্ট, যেটা যে প্রতিদিন আপনি ক্লিয়ারলি আপনার রোড ম্যাপ অনুযায়ী চলছেন কিনা, এটা বলেছিলাম যে এটা প্রিন্ট করবেন, প্রিন্ট করে প্রতিদিন এটাকে মেনটেন করবেন অ্যাটলিস্ট এই 7 দিন বা 8 দিন, যে কয়দিন আমাদের হাতে আছে এই কয়দিন। এটা যদি মেনটেন করতে পারেন, আপনার কনফিডেন্ট অনেক বাড়বে। ঠিক আছে? তারপরে আমরা বলেছিলাম 5 দিনের আয়কর আইনজীবী প্রস্তুতির রোড ম্যাপ। সেখানে আমরা বলেছিলাম যে আপনি অঙ্কটা আগে ভালো করে বুঝতে হবে। অঙ্ক বোঝা মানে কি? মানে আপনার আয়কর রিটার্ন ফর্মটাকে আপনি খুব ভালোভাবে পারতেছেন। তাহলে আয়কর রিটার্ন ফর্মটা যদি আপনি বুঝতে পারেন, অঙ্কটাও আপনি বুঝতে পারেন। অঙ্কের সাথে এটার সাথে কিন্তু, বা অনেকে বলছেন যে অনলাইনে কাজ করেন, তাহলে অনলাইন বলেন, ম্যানুয়াল বলেন, অঙ্ক বলেন, সবই কিন্তু একই ব্যাপার। আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে। ঠিক আছে? তাইলে আর কি চাই আমরা, বলেন? দেন এখানে কিছু মৌলিক ধারণার কথা বলা আছে। আইনি কাঠামো বা ওই যে ফাউন্ডেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে আমরা বলেছিলাম যে বর্তমানে যে এনবিআর চেয়ারম্যান বিভিন্ন সময় ইনকাম ট্যাক্স পলিসি নিয়ে কথা বলেন, বা বিভিন্ন সিদ্ধান্তের কথা বলেন, বা বিভিন্ন রকমের তার টার্গেট আছে যে সামনে আসলে তিনি কিভাবে চাচ্ছেন। তো এই বক্তব্যগুলো যদি আমরা শুনি, এই জিনিসগুলো জাস্ট আমরা সেট করে নিব, মানে এইগুলা বিবেচনায় রাইখা, দেন হচ্ছে আপনি যে পরামর্শ দেন বা যাই করেন বা অ্যান্সার করেন, সবকিছু এগুলো মাথায় রেখে যখন আপনি অ্যান্সার করবেন, দেখবেন যে আপনার মানে কোয়ালিটি অনেক বাড়বে। আচ্ছা, আজকে আমরা এখান থেকে শুরু করব। এখানে আমি প্রথম কয়েকটা ভাগে ভাগ করছি, দেখেন। টাইগার ফোকাস থাকতে হবে কোথায়? আপনার টাইগার ফোকাস থাকতে হবে আয়কর রিটার্ন ফর্মের প্রতিটি টপিকস। আয়কর রিটার্ন ফর্মের উপরে আমি এখানে প্রায় 23টা প্রশ্ন করেছি। এই 23টা প্রশ্নের 23টা প্রশ্নের উত্তরই আপনাদের জানা আছে, অ্যান্সার জানা আছে।
তাহলে প্রথম থেকে যদি দেখেন, আয়কর রিটার্ন ফর্মের প্রতিটি অংশের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আয়কর রিটার্ন ফর্মের প্রতিটি অংশের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তাহলে অংশ আছে কয়টা? অংশ যদি ধরি আমরা, পেজ নাম্বার 1 একটা অংশ, যেখানে সাধারণ তথ্য থাকে। তারপরে পেজ নাম্বার 2 দুইটা অংশ আছে। একটা হচ্ছে মোট আয়ের বিবরণী, কালকে যারা ছিলেন সবাইকে দিয়ে দেওয়া হয়েছে ফাইল, ঠিক আছে। তারপরে কর পরিগণনা। তাহলে এখানে আছে দুইটা অংশ। দেখেন, আপনার যদি এই মোট আয়ের বিবরণীর কনসেপ্ট ক্লিয়ার থাকে, ফাইন, আপনি চেক দেন, টিক মার্ক দেন। তারপরে হচ্ছে কর পরিগণনা, এখানে যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে আপনি এটা টিক দেন। তারপরে কর পরিশোধ বিবরণ, টিক দেন। দেখেন কয়টা অংশ পাইলাম, 3, 4। তারপরে তফসিল 1, এরকম 5টা তফসিল আছে, তাইলে 5 আর 5, 10। এরপরে হচ্ছে IT10BB 11, তারপর হচ্ছে IT10B 12। এই 12টা অংশ যদি আপনি বুঝতে পারেন, 12টা অংশের কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে এখন আমি যা বলতেছি সেখানে মনোযোগ দেন ভাই। অনেকে অনেক রকম প্রশ্ন করতেছেন, এখন প্রশ্ন করার দরকার নাই, এখন যেটা বলি সেটা শুনেন, ফাইল দিয়ে দিব আমরা, ওই যে ফেসবুক গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন একটু ফোকাস করেন আমাদের ক্লাসে যেগুলো বলতেছি। তাইলে এখন আমি যদি বলি যে IT10BB এখানে কি আছে, IT10BB কনসেপ্ট ক্লিয়ার আছে আপনাদের? ইয়েস, নো? বলেন। IT10BB জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী। হ্যাঁ, OIN দিলেও হবে। আচ্ছা, তার মানে দেখেন আপনাদের সকলেরই এই টপিকসটা সম্পর্কে ক্লিয়ার, সকলে যে জীবন যাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী এখানে কি কি থাকে, তো এটা আমরা সকলে ক্লিয়ার। তারপরে যদি আমি বলি যে পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী, যেটা IT10B, IT10B ক্লিয়ার আছে কিনা, যে এখানে কি থাকে, একজন করদাতার কোন কোন ইনফরমেশন গুলো থাকে? ইয়েস, ইয়েস, সকলে ইয়েস বলতেছেন। তার মানে আপনাদের আপনাদের কি বাকি আছে বলেন, কেন টেনশন করতেছেন? এরপরে এই দুইটাই তো কঠিন ছিল, তাই না? এরপর তফসিল 5, তফসিল 5-এ কি কর রেয়াত হিসাব করার যে সিস্টেমটা, তার মানে এখানে যে বিষয়গুলো মাথায় রাখতে হয় আছে কিনা মাথায়, যে কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ আছে কিছু কিছু, যে কোন কোন খাতে আপনি বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়। তারপরে এই যে কত পার্সেন্ট পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারেন, যে রেয়াতটা ক্যালকুলেশনের যে একটা নিয়ম দেয়া আছে। তাইলে এই নিয়মটা যদি আপনাদের জানা থাকে, এই যে এই এই নিয়মটা জানা আছে কিনা বলেন। কর রেয়াত বের করার, বিনিয়োগের উপর কর রেয়াত দাবি করার জন্য যে নিয়মটা, এই নিয়মটা জানা আছে কিনা? খুব ভালো, সকলে জানেন। তফসিল 5 সকলে জানেন। তারপরে আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, এরপরে তফসিল 4, এটা হচ্ছে আপনার বিজনেস ইনকাম, যেটা বিজনেস ইনকাম। আচ্ছা, যদি কারো ব্যবসায় ইনকাম থাকে, সেই ব্যবসায় থেকে ব্যবসায় খাতের যে হিসাবটা করতে হয়, এইটা সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে কিনা?
বিজনেস ইনকাম থেকে কিভাবে করযোগ্য আয় বের করতে হয়? যাদের ধারণা নাই তারা এটা দেখতে হবে, এটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে। তারপরে তফসিল 3-এ হচ্ছে কৃষি। কৃষি ক্ষেত্রে এই যে নিয়মগুলো, এই প্রত্যেকটা নিয়ম কিন্তু আপনাকে জানতে হবে। তফসিল 2-এ আছে ভাড়া হইতে আয় থাকলে কি করতে হয়। তারপরে তফসিল 1 হচ্ছে আপনার বেতন খাতে, মানে চাকরি হইতে ইনকামের জন্য যেটা সেটা। ঠিক আছে। এই তো আর কি, আর তেমন কিছু না। এবার আমরা একটু প্রশ্নগুলো দেখি, দেখেন। তাহলে আয়কর রিটার্ন ফর্মের প্রতিটি অংশের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এখন দেখেন এইখানে যে 23টা প্রশ্ন, এই 23টা প্রশ্ন সব হচ্ছে আয়কর রিটার্ন ফর্ম রিলেটেড। আমি যদি একটা একটা প্রশ্ন বলি, যে আয়ের খাতসমূহ থেকে করযোগ্য আয় বের করার নিয়ম, তাহলে প্রথমে আপনার দেখতে হবে যে আয়ের যে খাতগুলো আছে, কতগুলো আয়ের খাত আছে বলেন। আয়ের খাত কতগুলা? 7টা খাত আছে। এই 7টা খাতের প্রত্যেকটা খাত থেকে করযোগ্য আয় কিভাবে বের করতে হয়, আয়ের খাতসমূহ থেকে করযোগ্য আয় বের করার নিয়ম যদি জানি ফাইন আমাদের। তারপরে দেখেন বর্তমানে কয়টি আয়কর রিটার্ন ফর্ম আছে ও কি কি। প্রতিটি আয়কর রিটার্ন ফর্মের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে নিজের ভাষায় লিখুন। আমার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে কনসেপচুয়াল। ঠিক আছে। তো তার মানে আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই এই প্রশ্নগুলো এমন ভাবে সেট করেছি আমি। যে আয়কর রিটার্ন ফর্ম কয়টা আছে, অনেকেরই কিন্তু এখানে একটু কনফিউশন থাকে যে আসলে আমি জানি কি জানি না। তাইলে এইটা একটু দেখে নেন যে আয়কর রিটার্ন ফর্ম কয়টা আছে। তারপর প্রত্যেকটা আয়কর রিটার্ন ফর্মের একটা উদ্দেশ্য থাকে। যেমন আমরা যদি বলি আইটি ঘ, তাই না, 1 পৃষ্ঠার যে রিটার্ন ফর্ম যেটা, এইটার উদ্দেশ্যটা কি? এটার তো একটা উদ্দেশ্য আছে, তাই না? তাহলে এটার উদ্দেশ্য কি এবং এখানে কি ইনফরমেশন, কাদের জন্য, এটা কি করতে হয়। জাস্ট প্রত্যেকটা রিটার্ন ফর্মের আপনি যদি এই বেসিক বিষয়গুলো জানা থাকে তাহলে নিজের ভাষায়, বা এটা জানা থাকাটাই হচ্ছে যথেষ্ট। এটা যে পরীক্ষা আসবে সেটা বলছি না, বাট এটা আপনাকে জানা থাকতে হবে। ঠিক আছে। আপনাকে কনফিডেন্ট থাকার জন্য এই জিনিসগুলো জানা থাকতে হবে। এবারে দেখেন মোট আয়ের বিবরণী কিভাবে তৈরি করতে হয়, কোন কোন ক্ষেত্রে করযোগ্য আয় হিসাবের জন্য আলাদা তফসিল যুক্ত করতে হয়, তফসিলগুলোর নাম ও পূরণ করার নিয়মাবলী কি। 4 নম্বর প্রশ্ন, ইয়েস আর নো। 4 নম্বর প্রশ্ন, ইয়েস আর নো। দেখেন সবাই পারতেছেন। তাহলে মোট আয়ের বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়। আপনি যদি আয়কর রিটার্ন ফর্মে যান, দেখেন মোট আয়ের বিবরণী এখানে অন থেকে 11 নম্বর সিরিয়াল। এই এর মধ্যে কি কি আছে, 1 নম্বরে কি আছে, 2 নম্বরে কি আছে। 1 নম্বরে চাকরি হইতে আয়, তাহলে চাকরি হইতে আয় কিভাবে হিসাব করে এইখানে অ্যামাউন্টটা আনতে হয় সেটা জানতে হবে। ভাড়া হইতে আয় কিভাবে হিসাব করে এখানে অ্যামাউন্টটা নিয়ে আসতে হয়। কৃষি হইতে আয় কিভাবে হিসাব করে এখানে নিয়ে আসতে হবে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক আছে। তাহলে এগুলো আনার পরে কি করেন, 11 নম্বর ক্রমিক দেখেন, ক্রমিক 1 থেকে 10-এর সমষ্টি, অর্থাৎ 1 থেকে 10 নম্বর এগুলোর যোগফলই হচ্ছে মোট আয়। তারপর 5 নম্বর দেখেন, চাকরি হইতে আয় হিসাব করার পদ্ধতি কয়টি, কেন একাধিক পদ্ধতি রয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে করযোগ্য আয় বের করার নিয়ম নিজের ভাষায় লিখুন। 5 নম্বরের মধ্যে কিন্তু এই 5 নম্বর না আপনার, এই যে 2 নম্বর প্রশ্নের কিন্তু সবগুলো কভার করা আমার, হ্যাঁ, সবগুলো এখানে আছে। আবার দেখেন ওই জিনিসটি আলাদাভাবে স্পেসিফিক করে দিয়েছি, যে চাকরি হইতে হিসাব বের করার 2টা পদ্ধতি, ভেরি ফাইন। একাধিক পদ্ধতি কেন বলেন তো একটু, কেন একাধিক পদ্ধতি? একটা হচ্ছে গভর্নমেন্ট আর একটা হচ্ছে নন গভ, বেসরকারি আর সরকারি। ভেরি ফাইন, সকলে পারতেছেন। এখন প্রতিটি ক্ষেত্রে আপনার করযোগ্য আয় বের করার নিয়ম নিজের ভাষায় লিখুন। পারবেন কিনা, 5 নম্বর পারেন কিনা বলেন। ইয়েস।
ভেরি ফাইন। দেন একইভাবে ভাড়া, কৃষি, মূলধনী আয় হিসাব করার নিয়ম কি? ব্যবসা হইতে আয় হিসাব করার নিয়মাবলী কি কি? তাহলে এগুলা ক্লিয়ার ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আমার ভিডিও দেখে না পারার কিছু নাই। আমার ভিডিও দেখতে হবে কেন ভাই? এগুলো খুবই সিম্পল। আর এগুলা আমার ভিডিও তো, আমার কোর্স তো অনেকেই নেন নাই, সবাই পারতেছেন এগুলো। খুব সিম্পল জিনিসগুলা, ঠিক আছে? আপনি আয়কর নির্দেশিকাও যদি একটু ভালো করে দেখেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন 7 নম্বর প্রশ্ন। ফার্ম বা ব্যক্তি সংঘের আয়ে করদাতার অংশ কিভাবে হিসাব করতে হয়? কঠিন লাগতেছে? ফার্ম বা ব্যক্তি সংঘের আয়ে করদাতার অংশ কিভাবে হিসাব করতে হয়? কোন ক্ষেত্রে করদাতা রেয়াত দাবি করতে পারেন? মানে এই যে ফার্ম বা ব্যক্তি সংঘের যে আয়ের পোর্শন, এইটার উপরে করদাতা আপনার একটা রেয়াত দাবি দাবি করতে পারে, তাই না? এবং সেই রেয়াত হিসাব করার নিয়ম কি? 7 নম্বর। এটা অবশ্যই জানা থাকা উচিত, যেহেতু আয়কর আইনজীবী হিসেবে কাজ করবেন। তারপরে দেখেন 8 নম্বর প্রশ্ন। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে একটু ইয়েস নো বলেন তো। এইখানে আমার মনে হয় যে আমার আমার কনফিউশন, যে অনেকে হয়তো ইয়েস নো থাকতে পারে। 7 নম্বর প্রশ্ন। আচ্ছা, মোটামুটি 50-50। গুড। তার মানে 50-50, অনেকের কনসেপ্ট এখানে ক্লিয়ার নাই। তাহলে আপনার কাজ হচ্ছে এখন কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করা। এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আপনার কয় মিনিট সময় দরকার? আপনি খুব ঠান্ডা মাথায় এই টপিকসটা 5 মিনিট দেখেন, 5 মিনিটের মধ্যেই কিন্তু বুঝে যাবেন। খুব সিম্পল একটা টপিকস, তাই না? আচ্ছা, 8 নম্বর দেখেন। 6টি অন্যান্য উৎস হইতে আয়ের নাম লিখুন। অর্থাৎ অন্যান্য উৎসের যে খাত সমূহ আছে না, সেখান থেকে 6টা নাম লিখতে বলছি। আপনারা বলতে পারবেন 6টা খাত কি কি? আপনারা যদি রিটার্ন ফর্মে তাকান, দেখেন আমার আজকে মাউসটা কেমন জানি স্লো হয়ে গেল, কেন বুঝলাম না। আচ্ছা, রিটার্ন ফর্মেও যদি যান, এখানে দেখেন অন্যান্য উৎস হইতে আয়, এই রয়্যালটি, লাইসেন্স ফি, সম্মানী, হ্যাঁ, তারপর ফি, সরকার প্রদত্ত নগদ ভর্তুকি, এখানেও কিন্তু অনেকগুলা এক্সাম্পল দেয়া আছে। আর্থিক পরিসম্পদ হইতে আয়, এখানেও দেখেন অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিছে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। ব্যাংক সুদ, মুনাফা, লভ্যাংশ, সঞ্চয়পত্রের মুনাফা, সিকিউরিটিজ। ঠিক আছে? তার মানে এই রিটার্ন ফর্মটা খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু আপনাদের পড়তে হবে। আমরা অনেকেই কিন্তু এগুলো মনোযোগ সহকারে পড়ি না। যদি একটু মনোযোগ সহকারে পড়েন, দেখবেন যে এখানেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাইলে আর্থিক পরিসম্পদ হইতে আয়ের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করা গুরুত্বপূর্ণ? এরপরে 9 নম্বর প্রশ্ন। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন ইয়েস নো বলেন, যে কাদের ক্লিয়ার আছেন, কাদের ক্লিয়ার নাই। 6, 8 নাম্বার। আপনারা এইটা এইভাবে দিতে পারেন, যে 8Y8N। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন 9 নম্বর। মোট পরিগণনাযোগ্য কর পরিগণনাযোগ্য আয়ের উপর আরোপযোগ্য আয়কর জিনিসটা কি? মোট কর পরিগণনাযোগ্য আয়ের উপরে আরোপযোগ্য আয়কর কি? কিভাবে এই আয়কর হিসাব করতে হয়? তাহলে আপনি যদি রিটার্ন ফর্মটা একটু দেখেন, এই যে কর পরিগণনায় 12 নম্বর সিরিয়াল, 12 নম্বর সিরিয়ালে কি বলছে? মোট কর পরিগণনাযোগ্য আয়ের উপর আরোপযোগ্য আয়কর। তার মানে এইখানে যে আয়করটা আপনি বের করেন, সেইটা কিভাবে হিসাব করে নিয়ে আসেন, এইটা জানা মানে এই প্রশ্নের উত্তর আপনার জানা। তাহলে এখানে আমরা কি করি? 11 নম্বরে যে মোট আয় আছে, এই মোট আয়ের উপরে আমরা
কত টাকা আয়কর হয়েছে সেইটা হিসাব করে এখানে বসাই, তাই না? তারপর কিভাবে এই আয়কর হিসাব করতে হয় একই কথা। তাহলে 9 নাম্বারটা ওআইএন দিয়ে দিতে পারেন। 9 নাম্বারটা ক্লিয়ার কিনা? সকলের ক্লিয়ার, এটা তো সবাই জানেন। তারপর কর রেয়াত কি? কর রেয়াত হিসাব ও সঠিক পরিকল্পনার জন্য কিভাবে আপনার ক্লায়েন্টকে পরামর্শ দিবেন। 10 নম্বর প্রশ্ন আপনি কমপ্লিট করতে পারবেন কিনা। প্রথম কথা হচ্ছে কর রেয়াত আপনি বুঝেন কিনা, দেন হচ্ছে এইটার হিসাবটা আপনি করতে পারেন কিনা, দেন হচ্ছে আপনার যদি কেউ ক্লায়েন্ট থাকে তাকে আপনি পরামর্শ দিবেন যে সে কিভাবে সর্বোচ্চ রেয়াত নিতে পারে। তাহলে 10 নম্বর পারা যাবে না? সকলে পারেন। 11 নম্বর প্রশ্ন দেখেন, রেয়াত পরবর্তী কর দায় কি? রেয়াত পরবর্তী কর দায় কি? তাহলে প্রথম কি পেয়েছি আমরা? আরোপযোগ্য আয়কর। তারপরে হচ্ছে রেয়াত পরবর্তী কর দায়, তার মানে এটা কিভাবে বের করতে হয়, জিনিসটা কি, কিভাবে হিসাব করতে হয়। আরোপযোগ্য আয়করের চেয়ে কর রেয়াতের পরিমাণ কি বেশি হতে পারে? আপনার আরোপযোগ্য আয়কর যদি হয় ধরেন এত টাকা, তার থেকে কর রেয়াতের পরিমাণ বেশি হইতে পারে? বেশি হইতে পারে। বেশি হইতে পারে না সেটা না, বেশি হইতে পারে। কিন্তু বেশি হইলেও তো সে বেশিটা কাজে লাগাইতে পারবে না। অনেক সময় ক্যালকুলেশন করলে তার হিসাব অনুযায়ী কর রেয়াতের পরিমাণ বেশি হয় না। জাস্ট ওইটাই আপনার কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলা হয়েছে যে আসলে বেশি কিন্তু হইতে পারে, বেশি হইলেও সে ক্লেম কিন্তু আর সম্পূর্ণটা করতে পারবে না। যদি বেশি হয় তখন কিভাবে সমাধান করবেন? ন্যূনতম কর কিভাবে হিসাব করতে হয়? এরিয়া অনুযায়ী মিনিমাম ট্যাক্স দিতে হবে, মিনিমাম ট্যাক্স দিতে হবে, ভেরি ফাইন। আচ্ছা, তারপর হচ্ছে মিনিমাম ট্যাক্স কিভাবে হিসাব করতে হয়, এইটা জানা আছে তো? তারপরে দেখেন, এগুলো সবই কিন্তু আপনার রিটার্ন ফর্মে আছে, দেখেন। এই যে 12 নম্বর হচ্ছে আরোপযোগ্য আয়কর, 13 নম্বর ক্রমিক হচ্ছে কর রেয়াত, এটা তফসিল 5 অনুযায়ী। তারপর 14 নম্বর হচ্ছে রেয়াত পরবর্তী কর দায়। এটা কি দেখেন, 12 - 13, 12 থেকে 13 বিয়োগ করলে 14 নম্বর হবে। এরপর হচ্ছে 15তে মিনিমাম ট্যাক্স বা ন্যূনতম কর, 16তে হচ্ছে প্রদেয় কর। তার মানে এইখানে অনেক সময় কিন্তু আমরা ক্লিয়ার থাকি না বিধায় এইখানে অনেকেই ভুল করে। আপনাকে ক্লিয়ারলি এইটা একটু যদি দেখেন যে আরোপযোগ্য আয়কর কোথায়, তারপর কর রেয়াত কোথায়, এরপর রেয়াত পরবর্তী প্রদেয় কর দায় এটা কি কিভাবে থাকে, এরপর মিনিমাম ট্যাক্সটা কি, তারপর হচ্ছে প্রদেয় কর কিভাবে হিসাব করতে হয়। প্রদেয় কর কিভাবে হিসাব করতে হয় দেখেন, ক্রমিক নাম্বার 14 এবং ক্রমিক নাম্বার 15 এই দুইটার মধ্যে যেটা অধিক। ক্রমিক নাম্বার 14তে কি করে, সরাসরি 12 থেকে 13 বিয়োগ দিয়ে দিল। ধরেন 12 থেকে 13 অর্থাৎ আপনার কর আহ, আরোপযোগ্য আয়কর থেকে কর রেয়াত বিয়োগ দিছে, আপনার হয়ে গেছে ধরেন 2000 টাকা। মিনিমাম ট্যাক্স আছে আপনার কাছে 5000 টাকা। তখন প্রদেয় কর কত হবে? 5000 টাকা। এরপরে 17তে কি আছে, 17তে দেখেন সারচার্জ, নিট পরিসম্পদের উপর প্রদেয় সারচার্জ, ক্ষয়ে আছে পরিবেশ সারচার্জ, 18তে আছে বিলম্ব সুদ, জরিমানা অথবা আয়কর আইনের অধীন প্রদেয় অন্য কোনো অঙ্ক যদি থাকে। এরপর 19 বলছে মোট প্রদেয় কর। তাহলে মোট প্রদেয় কর আর প্রদেয় কর দুইটা কি এক জিনিস? মোট প্রদেয় কর আর প্রদেয় কর দুইটা কি এক জিনিস? উত্তর ফর্মই দেওয়া আছে, খুব এটি হচ্ছে চমৎকার, এই জন্য আমি ফর্মটা নিয়ে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এক জিনিস না। প্রদেয় করটা কি? প্রদেয় কর হচ্ছে রেয়াত পরবর্তী প্রদেয় কর দায় এবং মিনিমাম ট্যাক্স, এই দুইটার মধ্যে যেটা বড় সেটি হচ্ছে প্রদেয় কর। আর মোট প্রদেয় কর মানে কি? এইটার সাথে আপনার
সারচার্জ যুক্ত হইবে, পরিবেশের সারচার্জ যুক্ত হবে, তারপরে বিলম্ব সুদ, জরিমানা ইত্যাদি ইত্যাদি যদি থাকে, সব কিছু যোগ করার পরে আসে মোট প্রদেয় কর। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? এই জায়গাতে কিন্তু আমরা অনেকেই আটকাই যাই। কাজেই আপনাকে রিটার্ন ফর্মটায় ফোকাস করতেই হবে। এটা যদি খুব ভালোভাবে ফোকাস করেন, প্রশ্ন যেভাবে আসুক আপনি বুঝতে পারবেন। তাহলে আমাদের পড়াশোনাটা একটু স্ট্রাকচার ওয়াইজ যদি আমরা যাই, তাহলে কিন্তু খুব সহজে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাইলে আমরা দেখেন এখন 11 নম্বর প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে, 12 নম্বর প্রশ্নও ক্লিয়ার। দেখেন, রেয়াত পরবর্তী প্রদেয় কর দায় এবং প্রদেয় করের মধ্যে পার্থক্য কি? পরবর্তী কর দায় হতে প্রদেয় কর কখনো বেশি হতে পারে? যদি বেশি হয় করণীয় কি? তাহলে 12 নম্বর ক্লিয়ার কিনা দেখেন। এখন যদি আপনি রিটার্ন ফর্মের দিকে তাকান, তাকানোর পরে যদি 12 নম্বর প্রশ্নটা একটু চিন্তা করেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। তারপর সারচার্জ কি? কিসের ভিত্তিতে এবং কিসের উপরে সারচার্জ আরোপিত হয়? কিসের ভিত্তিতে এবং কিসের উপরে? বলেন তো, সারচার্জ কিসের ভিত্তিতে আরোপিত হয়? লিখে দেন। কিসের ভিত্তিতে? আবার রিটার্ন ফর্মে যান। দেখেন, নিট পরিসম্পদের জন্য প্রদেয় সারচার্জ, তার মানে আপনার নিট পরিসম্পদের উপর মানে বেস করে আপনার সারচার্জ আরোপিত হয়। কিসের উপরে আরোপিত হয়? কিসের উপরে? সারচার্জটা কিসের উপরে আরোপিত হয়? প্রদেয় করের উপরে। অর্থাৎ ভিত্তিটা হচ্ছে নিট পরিসম্পদ, কিন্তু অ্যাপ্লাই হয় প্রদেয় করের উপরে। তাহলে যদি কারো নিট পরিসম্পদ না থাকে, তার ট্যাক্স বেশি থাকলেও সমস্যা নাই। আবার যদি নিট পরিসম্পদ অনেক বেশি, তার ট্যাক্স আসে নাই, তাহলে তার কি সারচার্জ দিতে হবে? তাইলে দিতে হবে না। জাস্ট এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার করলেই হয়ে যায়। এবারে দেখেন, নিম্নোক্ত বিষয়গুলির ক্লিয়ার করে নিম্নোক্ত বিষয়গুলি ক্লিয়ার করে পার্থক্য কি এবং কিভাবে হিসাব করতে হয়? প্রথম হচ্ছে কর পরিগণনাযোগ্য আয়ের উপরে আরোপযোগ্য আয়কর, রেয়াত পরবর্তী প্রদেয় কর দায়, ন্যূনতম কর প্রদেয় কর, মোট প্রদেয় কর। 14 নম্বর প্রশ্ন, ইয়েস নো, অর্থাৎ আপনি এখন এটা একটু চিন্তা করে আনসার দিতে পারবেন কিনা বলেন। ইয়েস। 15 নম্বর দেখেন, রিটার্ন ফর্মের মোট আয়ের বিবরণী অংশে কি কি বিষয় যুক্ত থাকে? রিটার্ন ফর্মের মোট আয়ের বিবরণী অংশে কি কি বিষয় যুক্ত থাকে? আবার যান আপনি মোট আয়ের বিবরণী অংশ, এই যে মোট আয়ের বিবরণী অংশ, কি কি আছে এর মধ্যে, তাই না? জি। আচ্ছা, আয়কর রিটার্ন ফর্মে কর পরিগণনা অংশে কি কি বিষয় যুক্ত থাকে? তাইলে এবার কর পরিগণনার যে অংশটা, এইটা প্রত্যেকটা ক্রমিক নাম্বার একটু মনোযোগ সহকারে দেখেন, এবং আপনি দেখেন যে ক্লিয়ারলি আপনি এটা বসাতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা। তাইলে 15 নম্বর ইয়েস নো, 16 নম্বর ইয়েস নো, 17 নম্বর আয়কর রিটার্ন ফর্মে কর পরিশোধ বিবরণ অংশে কি কি বিষয় যুক্ত থাকে? তাহলে কর পরিশোধ বিবরণ অংশটা একটু যদি আমরা দেখি, এই যে কর পরিশোধ বিবরণ, এখানে ক্রমিক নাম্বার 20 থেকে 26 আছে। আচ্ছা, এর মধ্যে 20 নম্বরে কি আছে, 21 নম্বরে কি আছে, 22 নম্বর কি আছে? তার মানে 20 নম্বর আছে উৎস কর্তৃক বা সংগৃহীত কর, তার পরিমাণটা এখানে আসবে, তাই না? আচ্ছা, তারপরে দেখেন, রিটার্নের সহিত পরিশোধিত অবশিষ্ট কর কত হবে তা কিভাবে হিসাব করবেন? এই এতটুকু বুঝতে পারছেন কিনা?
আপনার রিটার্নের সহিত কত টাকা ট্যাক্স পরিশোধ করতে হবে এই হিসাবটা বের করতে পারেন? ইয়েস। কিভাবে? অর্থাৎ তার মোট প্রদেয় কর কত টাকা আসছে, সেখান থেকে উৎসে কর কত টাকা দেওয়া আছে, অ্যাডভান্স ট্যাক্স কত টাকা দেয়া আছে, কত টাকা আদার্স অ্যাডজাস্টমেন্ট আছে, সবকিছু বাদ দেওয়ার পরে যে অংশটা থাকে সেইটাই তো রিটার্নের সাথে পরিশোধ করতে হবে, তাই না? তো বলা হয়েছে যে একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দেন। 18 নম্বর প্রশ্ন, কর অব্যাহতিপ্রাপ্ত বা করমুক্ত আয় কি? এটা পারবেন কিনা? 18 নম্বর, কর অব্যাহতিপ্রাপ্ত বা করমুক্ত আয় কি? ইয়েস। রিটার্ন ফর্মের 26 নং সিরিয়ালে কিভাবে এই আয় হিসাব করতে হয়? রিটার্ন ফর্মের 26 নম্বর সিরিয়ালটা যদি দেখেন, যে যেটা বলতে চাইছি যে এইখানে যে অ্যামাউন্টটা আসে সেটা আপনি কিভাবে নিয়ে আসেন? আপনার 18 নম্বর, ইয়েস নো? 26, এক্সামশন, রাইট। 26 নম্বর সিরিয়ালটা আপনার বসাইতে পারেন কিনা? যদি পারেন ইয়েস। অব্যাহতিপ্রাপ্ত বা করমুক্ত আয় কি? আচ্ছা। এরপর দেখেন 19 নম্বর, রিটার্ন ফর্মের কোথায় কোথায় স্বাক্ষর করতে হয়? কে কে স্বাক্ষর করতে পারেন? আয়কর রিটার্নে নগদ কত টাকা দেখাইতে হয়? আয়কর রিটার্নে নগদ কত টাকা দেখাতে হয়? বলতে পারবেন কেউ? কত টাকা? হুম। আচ্ছা, 19 নম্বর, ইয়েস আর নো, কনসেপ্ট ক্লিয়ার কিনা? আচ্ছা, আয়কর রিটার্ন ফর্মে কোথায় কোথায় স্বাক্ষর করতে হয় আপনি এখন এটা ধরেন, আবার নতুন নতুন ভাবে আপনি রিটার্ন ফর্মটা দেখেন কোথায় কোথায় স্বাক্ষরের কথা বলা আছে। এই যে একটা স্বাক্ষরের কথা বলা আছে, তারপরে দেখেন আর কোথায় আছে। এগুলো জাস্ট তাকাই দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে একটা স্বাক্ষরের কথা বলা আছে, আবার এখানে স্বাক্ষরের কথা বলা আছে, তাহলে এই সমস্ত জায়গায়। আবার এখন দেখেন, এই আপনি যদি IT10B এটা যদি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাইলে আপনি অনেক কিছু এখানে ক্লিয়ার থাকবেন। যে নগদ টাকার কথা যেটা বলছি, আসলে নগদ টাকা কত, হাতে টাকা থাকলে ওইটা, হাতে টাকা না থাকলে শূন্য, সাথে মোবাইল ব্যাংকিং এর টাকা সহ। ভেরি ফাইন, খুব ভালোভাবে বলতে পারছেন। অর্থাৎ বাস্তবে আপনার যেটা আছে ওই তারিখে সেটাই আপনি এখানে বসাবেন, না থাকলে নাই। কিন্তু আমরা এই প্রশ্নটা সচরাচর অনেকেই বলে যে আপনি কত টাকা ক্যাশ দেখাবে, এরকম আসলে কোনো প্রশ্ন হয় না। ঠিক আছে। তো যাই হোক, কর রেয়াতের জন্য কোন কোন ক্ষেত্রে কত টাকা পর্যন্ত বিনিয়োগের উপর রেয়াত দাবি করা যায়, এর জন্য কোন তফসিলটি পূরণ করতে হবে? আচ্ছা, তফসিল 5। এবং আমি আশা করছি এটা সবার জানা আছে নাকি? 20 নম্বর, ইয়েস। হুম। আচ্ছা, তারপরে 21, জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী কি? এটি কোন ফরমে পূরণ করতে হয়? কেন বিগত বছরে আয়কর রিটার্নের সাথে পরিশোধিত কর এই বিবরণীতে দেখাতে হয়? এই যে এইটা কিন্তু একটু কনসেপচুয়াল প্রশ্ন। কেন বিগত বছরে আয়কর রিটার্নের সাথে পরিশোধিত কর এই বিবরণীতে দেখাইতে হয়? এটা কি আসলেই দেখাইতে হয় নাকি না? গত বছরের, আচ্ছা, এবং বর্তমান বছরে ট্যাক্স রিটার্নের সাথে যেটা দিচ্ছেন সেটা কি এখানে দেখান?
নো, সেটা দেখাই না, আমরা দেখাই বিগত বছরে আয়কর রিটার্নের সাথে যেটা পরিশোধ করছি। কারণটা কি? কারণটা হচ্ছে মেইন কারণ হচ্ছে এটা এই গত বছর যেটা পরিশোধ করছেন সেটা বর্তমান ট্যাক্স ইয়ারে পরিশোধ করছেন, আবার এবছর গত বছরের উপরে পরিশোধ করতেছেন। ঠিক আছে? তো এই কনসেপ্টে ক্লিয়ার থাকলেই হয়েছে। তারপর 22 নম্বর দেখেন, পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী কি? কোন ফরমে পূরণ করতে হয়? কোন কোন ক্ষেত্রে এই বিবরণী দাখিল করা বাধ্যতামূলক? কোন কোন ক্ষেত্রে এই বিবরণী দাখিল করা বাধ্যতামূলক? তারপর এই বিবরণীতে মোট কয়টি ক্রমিক রয়েছে এবং কি কি? মোট কয়টা ক্রমিক রয়েছে এবং কি কি? প্রত্যেক ক্রমিকের অধীনে কি কি আইটেম যুক্ত করতে হয় লিখুন। আমরা যদি একটু দেখি, এইভাবে বলছি, কতগুলো ক্রমিক আছে দেখেন এখানে, সম্ভবত 10টা ক্রমিক আছে। এই যে 10টা ক্রমিক আছে। এখন প্রত্যেকটা ক্রমিক, ক্রমিক নম্বর 1 কি আছে এইটা আপনি এখানে ক্লিয়ার হবেন যে 1 নম্বর কিভাবে পূরণ করতে হয়, ক্রমিক নম্বর 2-এ কি থাকে, ক্রমিক নম্বর 3-এ কি থাকে, 4-এ কি থাকে, 5-এ কি থাকে, 6-এ কি থাকে, তারপরে 7, 8, এই প্রত্যেকটা ক্রমিক ধরে ধরে যেমন 7 নম্বরে কি মোট পরিসম্পদ কিভাবে বের করে, ক্রমিক নং 5 ও 6-এর যোগফল, অর্থাৎ এই আয়বর্ষের শেষ তারিখে নিট পরিসম্পদ এবং আপনার যে দায়গুলো আছে, লাইবিলিটিস গুলো আছে, সেগুলোর যোগফল হচ্ছে 7-এ আসে। 8 নম্বর হচ্ছে বাংলাদেশে অবস্থিত পরিসম্পদের খাত ভিত্তিক বিবরণ সকল ক্ষেত্রে পৃথক পৃথক সংযুক্ত করুন। যেমন এর মধ্যে আবার আছে কি, ক ব্যবসায়ের মোট পরিসম্পদ, খ, গ, ঘ, এই প্রত্যেকটা পয়েন্ট একটু দেখবেন, দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে কিভাবে এটা করে, যে কোথায় কোনটা থাকে। ঠিক আছে? তাইলে 22 নম্বর, 22 নম্বর ক্লিয়ার কিনা? 23 নম্বরে বলছে রিটার্নের সাথে কি কি ডকুমেন্টস দাখিল করতে হয়, কোন কোন ক্ষেত্রে পৃথক বিবরণী সংযুক্ত করতে হয়, দাখিলকৃত দলিলপত্রাদিতে কে কে স্বাক্ষর করতে পারেন, কে কে স্বাক্ষর করতে পারেন, এগুলো একটু এক্সট্রা কনসিডার করবেন এই এই জিনিসগুলা। ঠিক আছে? তারপর রিটার্ন ফর্ম পূরণের ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশনাবলী কি কি? খুব মজার ব্যাপার হচ্ছে এই সবগুলার উত্তর আপনি রিটার্ন ফর্মের এই পৃষ্ঠায় পাবেন। এই পৃষ্ঠাটা কিন্তু আমরা অনেকেই পড়ি না। তার মানে এই পৃষ্ঠাটা আপনার একদম শেষের, এটা পড়তে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সংযুক্ত করুন। তারপরে হচ্ছে আপনার পৃথক পৃথক বিবরণী সংযুক্ত করুন, কোন কোন ক্ষেত্রে পৃথক বিবরণী সংযুক্ত করতে হয়। তারপরে দাখিলকৃত দলিলপত্রাদি করদাতা অথবা করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে। তাহলে কে কে স্বাক্ষর করতে পারবে? নিম্ন বর্ণিত তথ্য প্রদান করুন। তারপরে এই এই জিনিসটা যদি আপনি পড়েন, তাইলে আপনি এই যে IT10B, IT10BB তে স্বাক্ষর প্রদান বাধ্যতামূলক। তো এটা আপনাকে একটু পড়তে হবে সবাইকে। আচ্ছা, তো এই যে 23টা প্রশ্ন, এই 23টা প্রশ্ন যদি আপনি ক্লিয়ার থাকেন, অর্থাৎ আপনার যদি আয়কর রিটার্ন ফর্ম এর বিষয়টা ক্লিয়ার থাকেন, এই 23টা প্রশ্ন নিয়ে আপনার আর কোনো সমস্যা নাই। এবারে আসেন, আমরা একটু এক্সট্রা কেয়ার দিব। এখানে আমি 10টা প্রশ্ন দিয়েছি। এই 10টা প্রশ্ন, এগুলো সব আপনারা জানেন ইতিমধ্যে। তারপরে এখানে যদি দুই একটা বিষয় হয়তো থাকতে পারে যেটা আপনাকে এখন একটু স্টাডি করতে হবে, তাহলে আপনি খুঁজ করবেন কি যে আসলে নূতন কোনটা, ওইটা একটু দেখবেন, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই 10টা প্রশ্নের উপরে এক্সট্রা কেয়ার দিতে হবে। দেখেন, এক, আয়কর রিটার্ন কি, কারা আয়কর রিটার্ন দাখিল করবেন এবং কাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়, কিভাবে রিটার্ন দাখিল করবেন, কর দিবসের পরে রিটার্ন দাখিল করা যাবে কি, কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে নিয়মাবলী কি, রিটার্ন দাখিল না করলে তার ফলাফল কি,
রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক এরূপ কয়েকটি খাতের নাম উল্লেখ করুন। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, এক্সট্রা কেয়ার অ্যাক্ট। এক্সট্রা কেয়ার অ্যাক্ট, এই প্রশ্ন অ্যান্সার করা যাবে কিনা, ক্লিয়ার কিনা সকলে, প্রত্যেকে? এইগুলোতে এক্সট্রা কেয়ার দিতে হবে, হ্যাঁ। তারপর 2 নম্বর প্রশ্ন দেখুন, সবাই ইয়েস লিখতেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, বাংলাদেশে একজন স্বাভাবিক ব্যক্তির করমুক্ত আয়ের সীমা কত? কোন কোন ক্ষেত্রে কি পরিমাণ অতিরিক্ত করমুক্ত আয় সীমা পাওয়া যায়? অবস্থান ভেদে ন্যূনতম কর কত? 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ আয়সীমা পাওয়া যায়, এটা কি বুঝাইতে চাইছে? ওই যে আপনার মহিলা করদাতা, তারপর অন্যান্য যে অপশনগুলো আছে তাদের কথা বলা বলা হয়েছে, বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে 2 নম্বর ক্লিয়ার। 3 নম্বর দেখেন, আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি কি? রিটার্ন প্রসেস ও অডিটের বিধানাবলী লিখুন। 3 নম্বরটা একটু বলেন তো। 3 নম্বর, ইয়েস নো। রিটার্ন প্রসেস তো সবাই জানেন। এরপর অডিটেড বিধানাবলী হয়তো অনেকের কাছে একটু নতুন লাগতে পারে, এটা একটু দেখে নেবেন, তাই তো। আচ্ছা, 4 নম্বর, ব্যবসা বা পেশা খাতের অনুমোদনযোগ্য অ অনুমোদনযোগ্য খরচ সমূহের পার্থক্য কি? অনুমোদনযোগ্য এবং অ অনুমোদনযোগ্য খরচ সমূহের পার্থক্য কি? এটা আহ, বুঝেন কিনা? পার্ট 1, তারপর ধারা উল্লেখ করে উভয় ধরনের তালিকা দিন, অর্থাৎ অনুমোদনযোগ্য খরচের তালিকা এবং অনুমোদনযোগ্য খরচের তালিকা আপনি আহ, দিতে বলা হয়েছে। ব্যবসায়ে লোকসানের সমন্বয় বা জেট টানার বিধান কি? অপচয় ভাতার বিধান কি? 4 নম্বর প্রশ্ন। তারপরে দেখেন 5, আয়কর আইন 2023 অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে কি বোঝায়? তারা কারা? এই যে এতক্ষণ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির কথা বলছিলাম, যে তারা এইটা বলতে কি বোঝায় এবং তারা কারা? 5 নম্বর, ইয়েস নো? ইয়েস। 6, সর্বোত্তম বিচার ভিত্তিক কর নির্ধারণ বলতে কি বোঝায়? কোন পরিস্থিতিতে উপকার কমিশনার এই পদ্ধতিতে কর নির্ধারণ করেন? এইটা হয়তো অনেকের কাছে, যদি না পড়েন, ইয়া হইতে পারে। এইটা 6 নম্বর বলেন, ইয়েস নো? 6, ইয়েস নো, ইয়েস ইয়েস নো। আচ্ছা, তার মানে এখানে এই প্রশ্নটা একটু আপনাদের দেখতে হবে, তাই তো। 7 নম্বর প্রশ্নটা দেখেন, আয়কর কর্তৃপক্ষ কারা? কারা আয়কর কর্তৃপক্ষ? আহ আয়কর কর্তৃপক্ষ কারা? আয়কর কর্তৃপক্ষ নিয়োগের বিধান কি? আয়কর কর্তৃপক্ষের ক্ষমতা, পদমর্যাদা লিখুন। কর নির্ধারণের সাথে কোন কর্মকর্তা নিযুক্ত থাকেন? কর আপিলেট ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পেতে কি ধরনের যোগ্যতা লাগে? জি, তার মানে এই প্রশ্নটা একটু দেখতে হবে। এখানে 50% হয়তো জানা আছে, 50%-এ একটু মানে কনফিউশন থাকতে পারে। তারপরে দেখেন, উত্তর তৈরি করতে হবে। আর উত্তরের জন্য হয়তো আপনারা এই ইয়াটা আয়কর নির্দেশিকায় যা পান বা এইটার মধ্যে আছে, এই যে আইটিপিটা আসান প্লাস, বা অন্য অন্য গাইডগুলোতেও আছে হয়তো, যে কোনো গাইড পড়লেই হবে, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর, 8 নম্বর, আয়কর আইন 2023 অনুসারে অনুমোদিত প্রতিনিধি কে কে হতে পারবেন? এই ধারা অনুযায়ী কোন কোন ব্যক্তির করদাতার প্রতিনিধিত্ব করার যোগ্যতা নাই? অনুমোদিত প্রতিনিধি
কি করদাতার পক্ষে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন? 8 নম্বর, এক্সট্রা কেয়ার দিতে হবে। এইখানে যে এই 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্নে এক্সট্রা কেয়ার দিতে হবে আপনাদের, হ্যাঁ। তারপরে দেখেন, কর আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান কি? বেঞ্চ কর্তৃক ট্রাইব্যুনালের ক্ষমতা প্রয়োগের বিধান আলোচনা করুন। আয়কর রিটার্ন নিরীক্ষার উদ্দেশ্য কি? আয়কর যে অডিট হয়, এই অডিটের উদ্দেশ্যটা কি থাকে? ন্যূনতম করের মূল বিষয়বস্তু উদাহরণ সহ আলোচনা করুন। আয়কর আইন 2023-এর আলোকে ন্যূনতম করের বিধান কি? মৃত ব্যক্তির অথবা ও বন্ধ ব্যবসার ক্ষেত্রে কর নির্ধারণের বিধান কি? এই জিনিসগুলো একটু পড়তে হবে, ছোট ছোট বিষয়। যদি কারো আগে থেকে পড়া না থাকে, তাহলে আপনি জাস্ট যে কোনো গাইড থেকে, আইটিভি গাইড থেকে আপনারা এই প্রশ্নগুলা দেখতে পারেন, অথবা যা বই থাকলে বই থেকেও পাবেন। বাট আমি বলবো যে কোনো একটা গাইড থাকলে ভালো হয়। ঠিক আছে? যেমন এই এই গাইডটাও নিতে পারেন, অথবা আপনাদের কাছে যে গাইড আছে সেই গাইডে প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজতে পারেন, তাইলেই হয়ে যাবে। তো আমি যেটা বুঝাইতে চাইছি মূলত, দেখেন খুব বেশি জায়গা কিন্তু না। এক্সট্রা কেয়ার যেগুলো বললাম, উপরে 23টা প্রশ্নের মোটামুটি 95% আপনারা জানেন। এক্সট্রা কেয়ারের থেকে এক্সট্রা কেয়ারের থেকে আপনারা 70 থেকে 80% পারেন। হয়তো 20% আপনাদের মিসিং থাকতে পারে, 20%ও মনে হয় মিসিং না। এবং যেগুলো মিসিং, এগুলো একটু একবার দেখলেই হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের এক্সট্রা কেয়ার। আপনাদেরকে এই ক্লাস শিটটা আমরা পিডিএফ আকারে আমাদের ওই যে আইটিপি গ্রুপে দিয়ে দেব। ঠিক আছে? আইটিপি গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বাট অ্যান্সার করে দিব না। অ্যান্সারটা আপনারা যে কোনো গাইডে পাবেন। যে কোনো একটা গাইড কেনেন, বা গাইড অবশ্যই আপনাদের আছে, ওই গাইডের মধ্যে অ্যান্সারগুলো পাবেন। আর এই আইটিপি টাচ অ্যান্ড পাস এটার মধ্যেও আছে। যদি এখনো কোনো গাইড না থাকে আপনার কাছে, তাইলে আমি বলবো যে লিটন পাবলিকেশনস থেকে এটা নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, টিকা সমূহ এবারে আসেন। টিকা, টিকা। আচ্ছা, এই যে দেখেন, আইটিপি টাচ অ্যান্ড পাস, লিটন পাবলিকেশনস, হ্যাঁ। এবারে আসেন আহ টিকা। এখানে 50টা টিকা দেয়া আছে। আচ্ছা, এখন চারটা একটু আমি করে রাখি। 50টা টিকা দেয়া আছে, আপনি দেখেন যে কোনগুলো পারেন। এখানেও আপনারা একটু ওই যে এক, আয়কর কর্তৃপক্ষ, আপনারা যেটা দেবেন অন ইয়েস। টু, অকর ধার্য আয়। অকর ধার্য আয়টা কি? টু। তারপর অগ্রিম কর, অনিবাসী, আত্মীয়, আয়, আর্থিক পরিসম্পদ হইতে আয়, আপিল, কর দিবস, কর বর্ষ, আয় বর্ষ, অর্থবর্ষ, খেলাপি করদাতা, প্রতিবন্ধী ব্যক্তি, কোম্পানি, বার্ষিক মূল্য, মোট আয়, নিবাসী, কর অব্যাহতি, গণকর্মচারী, পারকিউজিট বা বেতন পূরক, ব্যবসা, মূলধনী পরিসম্পদ, সন্তান, লভ্যাংশ, সিকিউরিটিজ, করমুক্ত সীমা, চূড়ান্ত কর দায়, সর্বোত্তম বিচার ভিত্তিক কর নির্ধারণ, উপরে প্রশ্নও ছিল, কর এড়ানো, কর অবকাশ, কর নির্ধারণ, কর ফেরত, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, এরপর কর, করদাতা, আনুতোষিক, কর নিরীক্ষা, কর্পোরেট সামাজিক দায়িত্ব, কপট লেনদেন, ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, দান কর, বাজার মূল্য, বার্ষিক মূল্য উপরেও একবার দেয়া আছে,
বিকল্প বিরোধ নিষ্পত্তি, রয়্যালটি, ব্যাংক ট্রান্সফার, স্পটে কর নির্ধারণ, ফটকা কারবার। এই যে 50টা দিলাম, এই 50টার মধ্যে একটু অনুমান করতে পারেন যে কত পার্সেন্ট আপনি জানেন। হয়তো আপনি অনলি অল্প কয়েকটা, এই যে 90%, 80%, 98%, 70%, তার মানে কি সবই জানেন? তাই না? যেগুলো জানেন না একটু দেখতে হবে। 95%, অ্যাভারেজ 95% সবাই জানেন। সব কিছুই কিন্তু আমাদের জানা। তারপর আপনারা বলেন যে মাত্র 10 দিন সময় দিছে, এত এত কঠিন। এবারে আসেন ইম্পর্টেন্ট এরিয়া। উপরে যা কিছু ছিল এগুলো বেসিক, এবারে কিছু ইম্পর্টেন্ট এরিয়া, এখানেও দেখবেন যে সব জানেন। উৎসে কর, উৎসে কর সম্পর্কে আইডিয়া আছে? এক ইয়েস, এক ইয়েস এইভাবে দেন, অন ইয়েস। হ্যাঁ, উৎসে কর সম্পর্কে আইডিয়া আছে। তারপরে যদি না থাকে এখানে দেখেন, প্রশ্নটা একটু দেখেন। উৎসে কর আয়কর কি? কে উৎসে কর কর্তন করবেন? উৎসে কর কর্তন ও জমাদানে ব্যর্থতায় শাস্তি কি? ধারা উল্লেখ করে কয়েকটি উৎসে করের খাত লিখুন। অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি, পরিশোধ, ভিত্তিমূল্য বলতে কি বোঝায়? উৎস করের খাত, মিনিমাম ন্যূনতম কর ও চূড়ান্ত কর দায়, এগুলোর মধ্যে সম্পর্ক কি? নিজের ভাষায় লিখুন। অর্থাৎ উৎস কর্তনের কনসেপ্টটা আপনার সব কনসেপ্টটা আপনার ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? এরপর দেখেন অগ্রিম কর। অগ্রিম করের করের কনসেপ্ট ক্লিয়ার কতজনের? টু ইয়েস অর নো? টু ইয়েস। অগ্রিম কর সম্পর্কে জানেন সকলে? ইনকাম ট্যাক্স আজকে শেষ দেখেন। তারপর লোকসান সমন্বয়, লোকসানের সমন্বয়। তো এইটা একটু অনেকের হয়তো জানতে পারেন, অনেকের ইয়া থাকতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। যদি কারো না জানা থাকে এটাকে ক্লিয়ার করতে হবে। দাবির নোটিশ ছোট্ট একটা টপিকস, এই বইটায় আছে, এটা হয়তো অনেক বইতে নাই। আমি দেখলাম এইটাই অনেকের বেশিরভাগই এইটা জানেন না। হ্যাঁ, দাবির নোটিশ 4 নাম্বার। আচ্ছা, তারপরে জরিমানা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। 5, তাহলে জরিমানার এখানে দেখেন আয়কর আইন 2023 অনুসারে কোন কোন ক্ষেত্রে জরিমানা আরোপ করা যায়। বিভিন্ন ক্ষেত্রে জরিমানা আরোপের বিধানসমূহ লিখুন। তল্লাশি ও জব্দ করিবার বিধান কি? রাজস্ব ফাঁকি পুনরুদ্ধারের বিধান আলোচনা করুন। এই এই বইটার মধ্যে প্রশ্নের অ্যান্সার গুলো আছে। এরপরে দেখেন, এরপরে দেখেন আপিল। আচ্ছা, এক ভাই বলছেন যে আমার বইটি ফলো করছেন। বই যেটাই ফলো করেন, সব বই মোটামুটি যা আছে, আপনি জাস্ট এই টপিকস গুলো একটু মাথায় রাখেন, টপিকস গুলো অনুযায়ী যে কোনো বই থেকেই পড়তে পারেন, ঠিক আছে? কারণ এটা আম, এত ওইভাবে ইদিয়া তো আসলে আমরা ওইভাবে মানে মেন বিষয়গুলো হচ্ছে টপিকস গুলো আপনি জানেন কিনা, ক্লিয়ার কিনা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপিল। আপিলটাও খুব ইম্পর্টেন্ট। কর আপিল কি? কোনো করদাতা আয়কর কর্তৃপক্ষের আদেশে সংক্ষুব্ধ হইলে আয়কর কর্তৃপক্ষের নিকট কোন কোন বিষয়ে আপিল করতে পারেন? আপিলের বিধানাবলী ও সময়সীমা আলোচনা করুন। আপিল ও রেফারেন্স মামলা সম্পর্কে নিজের ভাষায় লিখুন। এতটুকু জানলে আপনার আপিল ক্লিয়ার হয়ে যাবে। এ বইটা লিটন পাবলিকেশনস, লিটন পাবলিকেশনস, ঠিক আছে? লিটন পাবলিকেশনস। তারপর বিকল্প বিরোধ নিষ্পত্তি, এডিআর। বিকল্প বিরোধ নিষ্পত্তি বলতে কি বোঝায়? এই নিষ্পত্তির আবেদন কখন, কোথায় করতে হয়?
বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন দাখিলের বিধান কি? বিকল্প বিরোধ নিষ্পত্তির মামলায় সহায়তাকারীর দায়িত্ব ও কর্তব্য লিখুন। তার মানে আমার বিকল্প বিরোধ নিষ্পত্তি এই টপিকসটা পড়তে হবে, ঠিক আছে? বিকল্প বিরোধ নিষ্পত্তির সুবিধা ও অসুবিধা কি কি? বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য করদাতার অধিকার ও কর্তব্যসমূহ আলোচনা করুন। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পদ্ধতি আলোচনা করুন। আচ্ছা, জিসান ভাই প্রশ্ন করছেন শুধু আমার বই অনুসরণ করলে পাশ করা যাবে কিনা। ভাই, আমার বই অনুসরণ করতে হবে এমন কোনো কথা না। আজকে আমি আপনাদেরকে যে টপিকস গুলো দিয়েছি, হ্যাঁ, এই টপিকস গুলো মোটামুটি যদি কভার করতে পারেন, ইনকাম ট্যাক্সের পার্টটা আমার মনে হয় এর ভিতরে থাকবে। গ্যারান্টি তো আর আমরা কেউই দিব না, ঠিক আছে, কিন্তু এর ভিতরে থাকবে আশা করি। কর অবকাশ, আর এর বাহিরে আর কি আছে দেখেন। আলটিমেটলি কিন্তু আমি টোটাল ইনকাম ট্যাক্সের বইটাই কভার করে দিছি এখানে। এর বাহিরে আর কি আছে? কর অবকাশ। কর অবকাশ কি? কর অবকাশের জন্য যোগ্য শিল্প স্থাপনা কোনগুলি? কর অবকাশের সুবিধা প্রাপ্তির পরিধি ও হার উল্লেখ করুন। এরপর দান কর। দান কর কি? দান কর আইন 1990 অনুযায়ী দান কর নির্ধারণ ও আদায় পদ্ধতি কি? কোন কোন দানের ক্ষেত্রে অব্যাহতি পাওয়া যায়? তো মোটামুটি এই হচ্ছে আজকে, খুব শর্টকাট করলাম। শর্টকাটে আপনাদের টোটাল ইনকাম ট্যাক্স বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি মাত্র। আগামী কালের ক্লাস, আগামীকালকে আমরা ক্লাস নিতে পারি। হ্যাঁ, আগামীকালকে ক্লাস নিতে পারবো। আজকের ক্লাসটা আপনাদের সকলের জন্য ওপেন ছিল। আমরা হয়তো দুইটা বা তিনটা, 3 দিন ক্লাস নিব না। এছাড়া প্রতিদিনই আমরা ক্লাস করব। এবং এখন এইবারে আমি আর কোনো পেইড কোর্স রাখি নাই, যে এখন আর কোনো পেইড কোর্স নাই। আপনারা সকলের জন্যই ওপেন থাকবে, বাট আগামী ক্লাস থেকে আমরা এরকম ওপেনলি সকলকে অ্যালাউ করব না। কিছু ক্রাইটেরিয়া থাকবে, এই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তাদেরকেই হচ্ছে আমরা অ্যাক্সেস দিব, আর আমাদের মাস্টার প্ল্যানারে যারা আছেন তাদেরকে অ্যাক্সেস দিব, ঠিক আছে? বাকিদের হচ্ছে আপনারা জয়েন করার কিছু ক্রাইটেরিয়া থাকবে, ক্রাইটেরিয়া গুলা মিট করতে হবে। তো যাই হোক, এখন আমি আপনাদের কাছ থেকে একটু ধারণা পেতে চাই যে আজকের যতটুকু দেখলেন, যতটুকু আমি দেখাইলাম, এর ভিত্তিতে আপনার এই আইটিপি পরীক্ষাটা সম্পর্কে কি মনে হয়? এটা কি সহজ হবে নাকি কঠিন হবে? আর আপনি কতখানি এখন পর্যন্ত প্রিপেয়ার্ড? আপনার কি 7 দিন লাগা উচিত যদি এর মধ্যে হয়ে যায়? আমি একজন, আপনারা যারা কথা বলতে চান হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদেরকে সুযোগ দিব, ঠিক আছে? বিলকিস খাতুন, আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার এই ক্রাইটেরিয়া গুলো কি জানতে পারি? কারণ আমি আপনার পাওয়ার ব্যাংকে ইতে ছিলাম, মাস্টার প্ল্যানে ছিলাম না। আচ্ছা, ক্রাইটেরিয়া আমি বলে দেব, আপনাদেরকে লিংক দিব, ঠিক আছে? আপনাদের পাওয়ার ব্যাংকে আছেন, আগামী ক্লাসেও হয়তো লিংক দিয়ে দেবো, আর ক্রাইটেরিয়া আজকে বলে দেবো। আগে আপনাদের কথা শুনি আমি, ঠিক আছে? অলোক কুমার ভাই, যে আনমিউট করে কথা বলেন। যারা কথা বলতে চান একটু হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ? জি স্যার, জি। আজকে আমরা সারাক্ষণ যে আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত, আলোচনার মূল বিষয় ছিল আয়কর রিটার্ন ফর্মের উপর। প্রথম ফোকাসটা হচ্ছে টাইকার ফোকাসের আজকে প্রথম দিন। আয়কর রিটার্ন ফর্ম, আয়কর রিটার্ন ফর্মে যতগুলো অংশ আছে, এই অংশগুলো থেকে আয়কর রিটার্ন ফর্মের উপর মোট 23টি প্রশ্নের কথা বলা হয়েছে। আপনি 23টি প্রশ্নের কথা বলেছেন। এই 23টি প্রশ্নের উপর যাদের যতটুকু জানা আছে, যতটুকু কমতি আছে, এটাকে ফিল আপ করে এই 3টা প্রশ্নের উপর অনেকটা ফোকাস করলে অনেকটা সহজ হয়ে যাবে পরবর্তী কার্যক্রমগুলো আমাদের পাশের ক্ষেত্রে।
এরপরে স্ট্রাকচার পর্যায়ে 10টি প্রশ্নের কথা বলেছেন। এই 10টি প্রশ্ন অনেকের দেখা গেল যে যে পোল স্যারে দিছে ইয়েস নো, ওখানে কেউ 90%, কেউ 98%, কেউ 60%, কেউ 75%, এভাবে করে বিভিন্ন পর্যায়ে আছে। যে যেখানেই থাকুন না কেন, যার যতটুকু দখলে আসছে, যতটুকু দখলে নাই, সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এভাবে করে সামনের দিকে প্রসিড হতে হবে। তারপরে 50টি টিকার কথা বলা হয়েছে। এই 50টি টিকা যার যতটুকু জানা আছে অবশিষ্টগুলো জেনে নিতে হবে। তারপর ইম্পর্টেন্ট এরিয়াগুলো, ইম্পর্টেন্ট এরিয়াগুলো বলতে আয়কর আইন 2023-এর পুরাটাই কভার করা হয়েছে। এর মধ্য থেকে নির্দিষ্ট কতগুলো পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। তখন আমি দেখতে পাচ্ছি, আমি আর কাছে যে নোটগুলো আছে, ছাড়ের দেওয়া নোটগুলো, ওইখানে 9টা প্রশ্ন: উৎসে কর, অগ্রিম কর, লোকসান সমন্বয় ও জেট টানা, দাবির নোটিশ, জরিমানা, আপিল, বিকল্প বিরোধ নিষ্পত্তি, কর অবকাশ, দান কর, দান কর আইন 1990, এই বিষয়গুলো আমাদের আয়, অর্থাৎ ইনকাম ট্যাক্স যে পোর্শনটা আছে, এই বিষয়গুলোর উপর আমরা আগে যা পড়েছি, এটাকে আবার রিভাইজ করলে ইনকাম ট্যাক্স পোর্শনটা অনেকটাই কভার হয়ে যাবে। এই বিষয়ে আমরা নিশ্চিত থাকতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন অবস্থা কি আপনার, এক্সিস্টিং অবস্থা কি? কি মনে হইলো যে আসলে কি পরীক্ষাটা সহজ নাকি কঠিন মনে হয়েছে আজকের এই ক্লাসের পরে? পরীক্ষাটা সহজ হওয়ার সম্ভাবনাটা বেশি। কালকেও আমি বলেছিলাম যে বড় বড় যে পরিবর্তনগুলো, অর্থাৎ জুন মাস পর হলে আয়কর আইনে বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা আমরা আমাদের চোখের সামনে ভাসছিল। হুম। এবং জুনের পরে স্বাভাবিকভাবেই আয়কর আইন, তারপরে ভ্যাট, এগুলোতে বড় বড় কতগুলো পরিবর্তন আসে। তাছাড়া বর্তমান সরকারের আয়করের প্রতি যেই দৃষ্টি, সেই দৃষ্টি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আয়করে এবং ভ্যাটের উপর অনেক বড় বড় পরিবর্তনগুলো আসবে। এই পরিবর্তনগুলো আসার আগে আমরা যে পরীক্ষাটার প্রস্তুতি নিচ্ছিলাম, সেই পরীক্ষাটা যে হয়ে যাচ্ছে, এটার জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া আদায় করতে পারি। জি, থ্যাংক এবং ইউ। এটার জন্য আমি অন্তত ব্যক্তিগতভাবে খুব আনন্দিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো সাথে মাচ। সাথে 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 আপনার রেসপন্স পেলাম। আমরা সবাই গ্রুপে যারা আছি, এবং আপনার মাস্টার প্ল্যান, আপনার বিভিন্ন পাওয়ার ব্যাংক যারা আছেন, তাদেরকে সবাই নিয়ে আমরা যেভাবে অগ্রসর হচ্ছি, আমার বিশ্বাস আমরা এই আগামী দিনগুলোতে এটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা একটা ভালো ফলাফলের দিকে অগ্রসর হতে পারবো। এর সাথে আপনার আরো যদি বিজ্ঞ, বিচক্ষণ ধারণা আমাদের সাথে শেয়ার করেন। আমি জানি আপনি এই বিষয়ে খুবই পারদর্শী। আপনি কখন কি করবেন সেটা আপনার মাথায় আছে, অন্য কেউ জানে না। অন্য সবার কথা আপনি শুনবেন, কিন্তু আপনি যা করার, আপনি তা করবেন। এটা আমি আপনাকে অনেক আগেই বলেছি, এখনো বলছি। সেই ভরসায় আমি আপনার কাছে চাইবো, আপনি আপনার ব্রেইন প্রসূত যেই রেজাল্ট আমাদের দিবেন, আমরা আশা করব আমরা সেইটাকে কাজে লাগিয়ে আগামীতে আমরা সফলতার দিকে অগ্রসর হতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমাদের জন্য। সালমান আহমেদ, আচ্ছা আমি একটু বলি এখানে। এক ভাই জিজ্ঞেস করছেন যে বইয়ের দাম কত। ভাই, প্রথম কথা হচ্ছে এই বইয়ের ব্যাপারে, মানে সেল বা কত টাকা প্রাইস, এগুলো সম্পর্কে আমার আসলে ওইরকম ধারণা নাই। টোটাল বিষয়টা হচ্ছে আপনার লিটন পাবলিকেশনসের। ঠিক আছে? তো আপনারা কাইন্ডলি একটু লিটন পাবলিকেশনসের সাথে যোগাযোগ করবেন, আহ, তাইলেই হবে। আচ্ছা, আর এক ভাই কি জানি, ও টিকার কথা বলছেন যে 1 মার্চের প্রশ্ন। আচ্ছা, এটা আপনাদের শুরুর দিকে আমাদের কিছু ফ্রি ক্লাস ছিল, সেখানে আমি আপনাদেরকে বলেছি যে আপনারা কিভাবে লিখবেন, বা এই বইয়ের মধ্যে প্রথম দিকে পরীক্ষার প্রস্তুতি ও মানবন্টন সম্পর্কে জ্ঞাতব্য, এইখানে কয়েক পৃষ্ঠা আছে একদম টেকনিক্যাল। হ্যাঁ, যে একদম প্রশ্ন অ্যানালাইজ করে দেখানো আছে
তারপরে আপনি কিভাবে কিভাবে স্টাডি করবেন, পরীক্ষায় কি কি আসতে পারে, বাংলায় কি কিভাবে হইতে পারে, এই জিনিসগুলো এইভাবে লেখা আছে। তারপরে উত্তর লেখার কৌশল কি হবে আপনার। হ্যাঁ, তো এই জিনিসগুলো পড়লে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি আসলে কিভাবে অ্যান্সার করবেন। দেখেন, উত্তর লেখার কৌশল এখানে বলা আছে, প্রশ্নটি অবশ্যই মনোযোগ দিয়ে কয়েকবার পড়তে হবে, যাতে পরীক্ষক যেটা বুঝতে চেয়েছেন, জানতে চেয়েছেন, সেটি সঠিকভাবে আপনি বুঝতে পারেন। প্রতি মার্কসের জন্য 1.5 মিনিট লেখার সময় পাবেন। এই যে যে ভাই প্রশ্ন করছেন যে এক এক মার্কসের জন্য মানে কি করবেন, 1 মার্কসের জন্য কি করবেন, এর থেকে বড় ব্যাপার হচ্ছে 1 মার্কসের জন্য আপনি কত মিনিট সময় পাবেন। 100 মার্কসের জন্য যদি আপনার 3 ঘন্টা হয়, তার মানে কি 318, 180 মিনিট। 180 মিনিট যদি হয় 100 মার্কসের জন্য, 1 মার্কের জন্য কত, কয় মিনিট, 1.5 মিনিট, তাই না? তাহলে 1 মার্কসের জন্য আপনি 1.5 মিনিট সময় পাবেন। মানে 1.5 মিনিট না, 1.8 মিনিট। তার মধ্যে আপনার প্রশ্ন পড়তে হবে, আপনার প্রিপারেশন মানে চিন্তা করতে হবে যে আপনি অ্যান্সারটা কি করবেন। এর জন্য একটু বাদ দেন, বাদ দিলে আপনি 1.5 মিনিট 1 মার্কসের জন্য লিখবেন। তাহলে 10 মার্কসের জন্য আপনি সময় পাবেন 18 মিনিট। 3 মিনিট আপনার প্রশ্ন পড়া, প্রশ্ন লেখার যে একটা কৌশল, আপনি ওই যে একটু কিভাবে লিখবেন, কিভাবে প্ল্যানিং করবেন, এটার জন্য আপনি 3 মিনিট সময় নেবেন প্রশ্ন পড়া এবং প্ল্যানিং করা। বাকি 15 মিনিট আপনি লিখবেন। 15 মিনিট হয়ে গেছে, আপনি প্রশ্ন ক্লোজ করে দিবেন, মানে নেক্সট প্রশ্নে আপনি চলে যাবেন। এটা যদি না করেন, আপনার একটা প্রশ্ন ভালো লাগছে, আপনি ইচ্ছা মতো মনের মতো লিখতে লিখতে দেখা গেল যে আপনি আধা ঘন্টা শেষ করে দিচ্ছেন, নিশ্চিত থাকেন আপনি শেষের দিকে গিয়ে প্রশ্ন মিস করবেন। আর আপনি যদি 100% মানে অ্যাটেম্প্ট না করতে পারেন, অ্যান্সার না করতে পারেন, আপনার ফেল করার চান্সটা অনেক বেশি থাকবে। কাজে ভালো লেখার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইমটাকে আপনি কিভাবে ম্যানেজ করতেছেন। ঠিক আছে, বেশি লেখার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি টাইম ম্যানেজমেন্ট বা আপনার প্ল্যানিংটা। ওই যেটা গতকালকে আমি আমি যেটা বললাম যে আপনার বই থেকে প্রশ্ন আসবে, কিন্তু পাশ করাবে আপনার ব্রেইনের স্ট্র্যাটেজি, যে পরীক্ষার জন্য আপনি কি স্ট্র্যাটেজি বা কি অ্যাপ্রোচটা আপনি গ্রহণ করলেন, এইটাই হচ্ছে আপনাকে পাশ করাবে। আর আজকে আমি যেটা দেখালাম আপনাদেরকে, কি আপনারা অলরেডি 80% থেকে 85% আপনাদের জানা আছে, বাকি 15% আপনাদেরকে জানতে হবে হয়তো। তাও মোটামুটি ধারণা আছে, একটু জাস্ট স্টাডি করলেই হবে। এর জন্য 7 দিন বা 8 দিন লাগে না, 3 দিন থাকলে আরো ভালো হইতো। এখন আনফরচুনেটলি যদি আপনার পরীক্ষার ডেট চেঞ্জ করে আপনাকে আরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাড়াই দেয়, নিশ্চিত থাকেন এখন যে পরীক্ষা ভালো হইতো তার থেকে পরীক্ষা খারাপ হবে। এই মানে 26 তারিখ যে ডেটটা দিল, এই 26 তারিখে যদি ডেট মানে পিছে মানে পরীক্ষা না নিয়ে আরো যদি 10 দিন আপনাকে সময় দেয়, তাইলে আপনার পরীক্ষা নিশ্চিতভাবে এখন যা হয়তো তার থেকে খারাপ হবে। আমার সাথে একমত কিনা আপনি জাস্ট আপনি নিজে নিজে একটু চিন্তা করেন, তখনই আপনার যে স্লো মোশনটা আসবে, এই স্লো মোশন আপনি আর জাগাতে পারবেন না, নিশ্চিত থাকেন। কাজে কোনোভাবেই আপনি এই চিন্তা করেন না যে পরীক্ষাটা যদি একটু টাইম দিতে তাইলে আপনি বাস খাবেন, গ্যারান্টেড, একদম গ্যারান্টেড। ঠিক আছে, তো কথা হচ্ছে এখনই আপনাকে এনার্জেটিক থাকতে হবে। এবং এই যে এনার্জি যেটা পেয়েছেন বা পাচ্ছেন, এইটা ধরে রেখে আপনার প্ল্যানিং অনুযায়ী আপনার পরীক্ষা পর্যন্ত যেতে হবে। ঠিক আছে, আর এই বইয়ে এই যে কিছু কৌশল বা যা দেয়া আছে এগুলো যদি একটু পড়েন, দেখবেন যে আপনার পরীক্ষা একদম সহজ হয়ে যাবে। এখানে আমি যেটা করছি যে আপনার একদম 1996 থেকে 2017 পর্যন্ত পরীক্ষার যে টপিকস গুলো ছিল ওই টপিকস গুলো দেয়া আছে। তারপরে পরীক্ষার ধাঁচ কেমন হতে পারে, যা যা খেয়াল রাখতে হবে এগুলো নিয়ে কিছু কথা বলা আছে। তারপর কোন বিষয়গুলোতে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে এইগুলো নিয়ে কথা বলা আছে। তারপর উত্তর লেখার কৌশল, 10 মার্কস প্রশ্ন লেখার সঠিক কৌশল কি হবে দেখেন। 1 থেকে 1.5 মিনিট প্রশ্ন পড়ুন, ভালোভাবে বুঝুন। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে কিভাবে লিখবেন তার পরিকল্পনা করুন, এবং 14 থেকে 15 মিনিটের মধ্যে উত্তর লেখা শেষ করুন।
আচ্ছা, তো এরপর বাংলা মানে এইভাবে কিছু কিছু এই 3-4টা পৃষ্ঠা যেটা দেয়া আছে এখান থেকে আপনার অনেক ভালো হবে, এটা যদি আপনারা পড়েন। ঠিক আছে, যাই হোক, যেটা বললাম যে আপনার পরীক্ষা আরো লেট করবেন এটা কেউ না চান। পরীক্ষার জন্য প্রিপারেশন নেন, মানুষের কথায় তাল মিলিয়েন না, আপনি আপনার মতো থাকেন। হ্যাঁ, সালমান আহমেদ, আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার ক্লাসটা দেখলাম, এর আগেও আপনার ক্লাস করেছি, অত্যন্ত ভালো আপনি ক্লাসটা নেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যে টপিকস গুলা দেখালেন, ইনশাল্লাহ এর 80% মতো আমাদের মানে আয়ত্তে আছে, তো আশা করি এগুলা কভার করতে পারবো। আর ইনশাআল্লাহ। স্যার, আরেকটা বিষয় হলো স্যার, ওই যে আপনি যদি আগামী ক্লাসগুলোতে যদি একটা ম্যাথ নিতেন স্যার, মনে করেন একটা ম্যাথের মধ্যে সবগুলা আয়ের মানে চলে আসতো, যেমন পার্টনারশিপ, আরো যে বিষয়গুলো আছে যেগুলো আসার সম্ভাবনা আছে, তো এই যে অনেক কিছু আমাদের এই পরীক্ষার আগে আমাদের মাইন্ডে এগুলা একটু ঢুকে যেত আর কি। যদিও আমাদের আছে প্রিপারেশন, বাট তারপরও আর কি ভালো হতো যদি একটা বড় ম্যাথ নিতেন, যেটা করলে সাধারণত সবগুলা টপিকস কভার হয়ে যায়। আপনাদের ম্যাথ যেগুলো দেয়া আছে আগে, হ্যাঁ, মানে যেগুলো অলরেডি করছেন, এইগুলোতে বেশি ফোকাস করেন। ঠিক আছে, আর জি। এই রোড ম্যাপটা তৈরি করেন। এই যেভাবে আপনাদের গাইডলাইন দেয়া আছে এইভাবে রোড ম্যাপটা তৈরি করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে। আর স্যার, লিখার সময় যদি স্যার দ্বারা উল্লেখ, আসলে এত দ্বারা তো সবগুলা মনে রাখা সম্ভব না, তো যদি স্যার দ্বারা উল্লেখ না করে লিখি কোনো কোনোটায়, তাহলে কি এইটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে? ধারা উল্লেখ করলে একটু স্মার্টনেস থাকে, হয়তো আপনার একটু মার্কস বেশি থাকবে, নিশ্চিত। আর ধারা উল্লেখ না করলে সঠিক জিনিস লিখলো আপনার দেখা যাবে যে মার্কস হয়তো যেখানে আপনার 7 পাওয়ার কথা দেখা গেল আপনাকে 6 দিল বা 5.5 দিল, এরকম হইতে পারে। ধারা উল্লেখ করলে একটু তো অ্যাডভান্টেজ থাকবেই। ঠিক আছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাদের ধারা মুখস্থ করার জন্য বা ধারা বোঝার জন্য তো যে যে সংক্ষিপ্তভাবে যে সামারিটা দেওয়া হয়েছে আগে, এটা যদি জাস্ট সূচিপত্রটা যদি আপনারা ক্লিয়ারলি বারবার দেখেন, প্রতিদিন আমি দেখতে বলছিলাম যে একবার জাস্ট 30 সেকেন্ড বা 1 মিনিট, প্রতিদিন 1 মিনিট আপনি সূচিপত্রটা দেখেন, তাইলে আপনার ধারা কোনো ধারাই আপনার সমস্যা থাকতো না। ঠিক আছে, তো ধারা যেগুলো দিতে পারেন দিবেন, না দিতে পারলে তো আর কিছু বলার নাই। ধন্যবাদ। এবারে আব্দুল্লাহ আল নাবিল, জি আপনি আনমিউট করে কথা বলেন। স্যার, আমরা বাংলা এবং ইংরেজির জন্য স্যার কি কি পড়তে পারি স্যার? বাংলা ইংরেজির জন্য গতকালকে বলছি যে এত আহ, ই হওয়ার প্যানিক হওয়ার কিছু নাই। জাস্ট আপনি ইনকাম ট্যাক্সটা কমপ্লিট করেন, অ্যাকাউন্টিং কমপ্লিট করেন। আর হচ্ছে ইনকাম ট্যাক্সের কিছু কিছু বিষয় আপনার কাছে হয়তো পরামর্শ চাইতে পারে। হ্যাঁ, বা আপনার একটা ওই, দরখাস্ত লিখতে বলতে পারে, ইংলিশে আপনাকে একটা প্রবন্ধ লিখতে বলতে পারে, বা একটা দরখাস্ত লিখতে বলতে পারে, এই আর কি। এই দরখাস্তগুলি কোথা থেকে দেখতে পারি স্যার? এগুলো বিভিন্ন গাইডে আছে, গাইডগুলো একটু ফলো করবেন, তাইলেই আহ, লিখতে পারবেন। আর আপনার বইতে কি এই দরখাস্ত বা রচনাগুলি আছে? এটা আমি বলতে পারবো না, কারণ এই পার্টটা আমি দেখি নাই। আছে সম্ভবত, এটা দেখতে হবে, কারণ এই সম্পূর্ণটা তো আর আমার ইয়া না। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, জান্নাতুল মনিরা, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম। আর স্যার আমার কথা হচ্ছে আমি প্রিপারেশন ভালোই নিয়েছিলাম আপনার এর সাথে ভিডিওগুলো দেখে। আমার ম্যাথও আমি মোটামুটি অনেকটুকুই বুঝি, মাঝে মধ্যে আটকাই যাই আর কি, সেটা হচ্ছে কথা। আর এমনিতে স্যার আমার বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা 25 তারিখে, তারপরে 26 তারিখে আইটিপি। তার জন্য আমার মাথায় এক্সট্রা একটা প্যারা পড়ে গেছে। না, তার জন্য আগে স্যার আগে আমি প্যারা বাদ দিতে হবে। আপনি জি স্যার। আইটিপি, আপনার মূল ফোকাসটা যদি বার কাউন্সিল হয়, ওখানে 100% ফোকাস দেন। দেন
ওইটা কমপ্লিট করার পরে যা পারেন সেইটা দিয়ে আইটিপি পরীক্ষা দেন। ঠিক আছে? মানে জি প্রথম স্যার। কথা হচ্ছে কুল থাকতে হবে। আপনি দুইটা পরীক্ষা এই জন্য যদি এই এই টেনশনে টেনশনে দেখবেন যে আপনার কোনোটা হবে না, এটা না। আপনি স্যার আমার কিন্তু আইটিপির জন্যই আমি বেশি প্রিপারেশন নিয়েছিলাম, বার কাউন্সিলটা আমি ভাবছিলাম এত তাড়াতাড়ি হবে না, কারণ আমাদের কিছুদিন আগেই রিসেন্টলি আমরা ওইটার ফর্ম ফিল আপ এটা তো আরো করেছিলাম। ভালো হয়েছে তাইলে। আপনি আইটির জন্য প্রিপারেশন অলরেডি নিয়ে আছে, তাহলে আপনি এখন জি ফুল স্যার। ফোকাস বার কাউন্সিলে দেন। বার কাউন্সিল পরীক্ষাটা দিয়ে কমপ্লিট করেন, একদিন আছে, একদিন আপনি জাস্ট একটু দেখবেন। শোনেন, একটা মজার জিনিস কি, আমরা সারা বছর পড়াশোনা করি, পরীক্ষার আগে আগে 2-3 দিন অনেক কিছু পড়ি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে পরীক্ষার একদম লাস্ট যে মুহূর্তে যে পড়াগুলো পড়ছেন অনেক সময় নিয়ে মানে পরীক্ষা দিতে গেছেন, রাস্তায় পড়তে পড়তে গেছেন, ওখান থেকে কোনো প্রশ্ন আসে না। প্রশ্ন আসে আগে যা পড়া ছিল, আগে যা কনসেপ্ট ক্লিয়ার ছিল ওখান থেকেই আসে। ঠিক আছে? জি স্যার। কাজেই এত টেনশন নেওয়ার কিছু নাই, আপনি ঠান্ডা মাথায় বার কাউন্সিলে ফোকাস করেন, এবং আপনার যা অলরেডি আছে এক্সিস্টিং সেখান থেকে আপনার পরীক্ষা হয়ে যাবে আইটিপির, ইনশাল্লাহ। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে। আল হেলাল, আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি আসলে স্যার কি বলবো স্যার, আমি কখনোই কথা বলি না এর আগে, সবসময় সবার কথা শুনতাম, তো আজকে একটু ইচ্ছা হলো যে স্যার একটু কথা বলি আর কি। তো খুব বেশি সময় নিব না। তো ফার্স্ট অল স্যার, আপনার সাথে কথা হয়েছিল যখন আপনার এখানে জয়েন করি। এর আগে আমি অন্য আরেকটাতে জয়েন করছিলাম, অন্য আরেকটা প্রতিষ্ঠানের সাথে। তো তখনও বলছিলেন থাক, ওগুলো নিয়ে কথা বলার দরকার নেই। তা আমার আসলে আপনার এখানে জয়েন করাটা আসলে অনেক বড় একটা মানে ছিল আর কি, সৌভাগ্য ছিল যে আমি পরে সিলেকশনটা প্রথমে ভুল করলেও পরে ঠিক করছিলাম। তো ওই সময় আপনার সাথে স্যার ক্লাস নিয়ে যেভাবে আগাইছিলাম, এখন খুব আফসোস হইতেছে পরীক্ষাটা যদি স্যার ডিসেম্বরের মধ্যে হইতো বা নভেম্বরে হইতো, মানে 100% আমি কনফিডেন্ট ছিল যে আমার হয়ে যেত। এমন ভাবে সবকিছুই আপনার দিক নির্দেশনা, এই মাঝখানে গ্যাপটা পড়ে এখন মানে খালি অস্থিরতা যেতেছে, টেনশনের কারণে এখন তো স্যার বসতেই পারি নাই ঠিক মতো। কিন্তু মনে হচ্ছে যেভাবে আয়ত্ত ছিল, ওটা যদি এখন একটু দেখি, আমার মনে হয় যে আবারও স্যার এই আবারও 5-7 আসবে, দিনে সম্ভব আবারও আর কি। জাস্ট একদিন লাগবে, আপনার আগের পজিশনে যাওয়ার জন্য একদিন যথেষ্ট। কারণ লাস্টে স্যার আপনি ক্রিটিক্যাল কিছু ম্যাথ দিছিলেন স্যার, হয় একদিন 2 দিন পর পর গ্রুপে পোস্ট করতাম, ওগুলো সলভ করার চেষ্টা করছিলাম এবং অনেকগুলো সলভও করতে পারতাম, ওই দিন না হলেও পরের দিন পারতাম আর কি। তো তখন আসলে কনফিডেন্স অনেক বেড়ে গেছিল যে হয়তো হবে। এখন জানি না স্যার কি হবে। আর স্যার যেহেতু আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, আর এটা আমাদের ওইভাবে একাডেমিক আমরা পড়াশোনা করে আসি নাই, তো যার কারণে একটা স্যার মানে অভিভাবক শূন্যতার বা গাইডলাইন শূন্যতার একটা বোধ ছিল। কিন্তু আপনি যেভাবে কালকে থেকে রেসপন্স করছেন স্যার, মানে এটা আসলে অকল্পনীয় আসলে স্যার। তো এই আমি স্যার এতটুকু যে আপনি আধা ঘন্টা সময় হলেও স্যার প্রত্যেকদিন যদি একটু দিতে পারেন পরীক্ষার আগ পর্যন্ত, জাস্ট একটু মানে আমাদের এনার্জিটা বুস্ট আপ করার জন্য আর কি স্যার। ইনশাল্লাহ চেষ্টা করব, চেষ্টা করব, ইনশাল্লাহ। এইটাই স্যার। জি স্যার, আর দোয়া করবেন স্যার। ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম ভাই, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে আল্লাহ শুক্রিয়া আদায় করি, আর আপনার প্রতিও আসলে কৃতজ্ঞতা, কারণ এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা মানে পরীক্ষার আগে মাথাটা ঠান্ডা রাখা, এটা কুলনেস যেটা বলতেছেন, আর হচ্ছে কনফিডেন্স যতটুকু জানি এটা গ্রো করা। তো এটার ক্ষেত্রে আসলে আপনি যে এ পর্যন্ত বা ইয়ে থেকে যে পরামর্শ দিয়েছেন, নিঃসন্দেহে এটা একটা বড় ধরনের ভূমিকা পালন করবে বলে আশা করি। স্যারকে এই জন্য থ্যাংক ইউ স্যার আপনাকে। তো আমার স্যার দুইটা বিষয়, একটা হচ্ছে এই, যদি যেহেতু এখানে ম্যাথ একটা বড়, ইনকাম ট্যাক্সের ম্যাথ যেটা, তো যদি স্যার বা ইনকাম ট্যাক্স বা অ্যাকাউন্টিং এর হোক, ম্যাথ ক্যালকুলেটর যদি ইউজ করতে না দেয়, সেক্ষেত্রে তো স্যার এটা একটা টাফ হতে পারে সে বিষয়ে সেটা কি আপনার আপনার একার জন্য নাকি সকলের জন্য? সেটা সবার জন্যই হবে। তাইলে তো সমস্যা নাই, হুম। তাই না? ঠিক আছে, স্যারের কথাটা ঠিক আছে, এটা একটা বিষয়। আর স্যার ওই অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ওই যেটা আমরা ফাইনাল অ্যাকাউন্ট বা যেটা আমরা পুরনো মানে আগের সিস্টেমে যেটা করেছি, এখন কি ওই যে বিশদ আয় বিবরণী এবং পজিশন অফ ফাইন্যান্সিয়াল যেটা স্টেটমেন্ট নতুন আঙ্গিকে কি এটা আসার? আপনি প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ ভাই, এইগুলা কে করতেছেন?
প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে কোন ফরম্যাটে চাইছে আমার, তো সেইভাবেই আনসার করবেন। ঠিক আছে। আচ্ছা, সরোয়ার হোসাইন আকাশ, জি আপনি আনমিউট করে কথা বলেন। এরপর আগামী ক্লাসে জয়েন করার শর্ত দিব, যারা আগামী ক্লাসে জয়েন করতে চান তারা লিভ নেন না, হ্যাঁ। জি, সরোয়ার হোসেন আকাশ, আপনি আছেন? আচ্ছা, নাই। ঠিক আছে, এবারে আমি একটু বলি আগামী ক্লাসে যারা জয়েন করতে পারবেন। আগামী ক্লাসে জয়েন করার জন্য আমরা, যেহেতু এখন আর পেইড কোনো ভার্সন আমরা নিয়ে আসবো না, এটা আমি বলে দিচ্ছি। বাট যারা জয়েন করতে চান, প্রথমত এই ক্লাসটা আপনাদের কাছে ভালো লাগছে কিনা, এক, এবং আপনি আসলেই মনে করেন কিনা যে আমাদের ক্লাসটা কিরকম হইতে পারে। তো এটার উপরে আপনি জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের একটা ভিডিও করে আমাদের গ্রুপে আপলোড দিতে হবে। ঠিক আছে। জাস্ট এক কথায় এই ক্লাসটা কেমন ছিল বা কেমন আছে, বা ভ্যাটকনস বিডির যে আমরা যেভাবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, এই সাপোর্টটা আসলে কতটুকু আহ, দিতে পারতেছি। তো এটার উপরে আপনার জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে একটা ভিডিও করে আমাদের পেজে আপলোড দিতে হবে, ওই যে গ্রুপে গ্রুপে আপলোড দিতে হবে। যারা যারা গ্রুপে আপলোড করবেন তাদের তাদের সাথে যোগাযোগ করে আমাদের টিম আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবে। ঠিক আছে, এবং গ্রুপে হচ্ছে আপনাদেরকে পরবর্তী ক্লাসে লিংক হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। জাস্ট এতটুকুই। আইটিপি এক্সাম মাস্টার প্ল্যানার যে গ্রুপটা আছে আপনাদের, এই যে এই গ্রুপটা, গ্রুপের লিংকটা আমি দিয়ে দিচ্ছি এই গ্রুপে, হ্যাঁ। এই গ্রুপে জাস্ট এক কথায় রিভিউ, যে আমাদের সাপোর্ট, আমাদের ক্লাস সবকিছু নিয়ে আপনার আহ, আহ, অনুভূতি কি, আপনি কিভাবে উপকৃত হচ্ছেন আপনার মনে হয়। তো জাস্ট এইটার উপরে আপনাদের 1 মিনিট, 1 মিনিটের মধ্যেই শেষ করবেন খুব সংক্ষেপে, আপনার কথাগুলো বলে একটা ভিডিও আপলোড করে দিবেন। তো এটা যারা যারা দিবেন তাদেরকে আমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আর যারা আমাদের আইটিপি এক্সাম মাস্টার প্ল্যানারে আছেন তারা তো থাকবেনই। ঠিক আছে। না, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবে শুধুমাত্র যারা আহ, এই ভিডিওটা আপলোড করবে, তারা, তাদের সাথে আমাদের টিম যোগাযোগ করে তাদেরকে অ্যাড করে নিবে। ঠিক আছে। আচ্ছা, যারা পাওয়ার ব্যাংকে আছেন তারাও আপলোড দিতে পারেন। ঠিক আছে। পাওয়ার ব্যাংকের জন্য আমি আরো একটা দুইটা ক্লাস দিব, একটা দুইটা ক্লাস পাওয়ার ব্যাংকে যারা আছেন তাদেরকে দিব। যদি, তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো কথা বলার থাকলে বলতে পারেন। মোহাম্মদ আরিফুল ইসলাম, আরিফুর রহমান ভাই, আনমিউট করে কথা বলতে পারেন, আমরা আসসালামু আলাইকুম শেষ স্যার। করে এই যে দিই। ক্লাসের জয়েনের যে সত্যটা, এটা তো আইটিপি মাস্টার প্ল্যানার যারা আছেন তাদের জন্য তো না, তাই না স্যার? আমি স্কিপ করে ফেলছি বিষয়টা। কোনটা আমি বুঝি নাই, আবার একটু বলেন। আমি তো আবার মিউট হয়ে গেছে, যে আনমিউট করে আবার একটু বলেন, আপনার কথা বুঝতে পারি নাই। জি স্যার, ওই যে ভিডিও পাঠানোর যে কথাটা বললেন, মানে আপলোড জি, করার বিষয়টা, জি। যারা আমরা ওই যে আইটিপি মাস্টার প্ল্যানার এর কোর্সটাতে ইয়ে করেছি, তাদের জন্য কি একই প্রসেস? তারা এমনিতেই পাবেন, আপনারা দিলে দিবেন। আপনাদের যদি মনে হয় যে না আমার ক্লাস খুব ভালো লাগতেছে, আপনারা অবশ্যই দিবেন। আর কেন দিবেন? টিআরপি কোর্স থেকে শুরু করে এটা, তারপর মাঝখানে তো ভ্যাটেক্স আর ছোট ছোট করছে, 3-4 বছর তো আপনার সাথেই, আর আর রিভিউ দেওয়ার কি আছে? এখন আপনার সাথে দেখে আপনি চাইলে দিবেন, না চাইলে না দিবেন। ঠিক আছে। আচ্ছা, নজরুল ইসলাম ভাই আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, আমি ওয়ালাইকুম একটু জানতে চাচ্ছিলাম, আমাদের পরীক্ষায় ম্যাথও থাকবে, থিওরিও থাকবে। আসসালাম। জি, তাহলে আমরা কি কোন কোশ্চেনটার আনসারটা আগে করা বেটার হবে, ম্যাথের না থিওরি?
এটা আপনার ভিউটা। এটা হচ্ছে আপনার পলিসির উপর নির্ভর করবে। এখন দেখেন, আপনি যদি একটা সাজেশন যদি আগে দিতেন স্যার। ম্যাথ ধরেন, ম্যাথ ধরার পরে যদি আপনি ম্যাথ ম্যাথে প্যাচ লাগাই ফেলান, তারপরে আপনার থিওরিটিক্যাল প্রশ্ন ভালো হইবে না। ঠিক আছে? তো জি এটা আপনার, যে প্রশ্নটা আপনি সব থেকে ভালো বুঝেন পারেন, ওইভাবে হচ্ছে আপনি শুরু করবেন। জি স্যার, বুঝতে ঠিক পেরেছি। আছে? যাতে আপনি প্রথম যখন ভালো প্রশ্নের আনসার দিবেন, এক্সামিনারের মাইন্ডসেট কিন্তু আপনার প্রতি একটা পজিটিভ একটা ভাইব তৈরি হবে। জি পরের প্রশ্নগুলো সে কিন্তু অতটা ভালোভাবে দেখতেও যাবে না, মনে করবে যে আপনি ভালো লিখছেন, যেহেতু প্রথম আপনার ভালো ছিল। ঠিক আছে? তো এই এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে। জি স্যার, থ্যাংক ইউ। আসাদ, ঢাকা। আসাদ ভাই, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, সহ আজকে এই ক্লাসে যারা আমরা উপস্থিত হয়েছি সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। স্যার, আপনার ক্লাসটা আমরা খুবই ভালোভাবে উপভোগ করছি। স্যার, আমার একটা কোশ্চেন ম্যাথের বিষয়ে, যে ম্যাথ আমরা তো করব, যদি অর্ধেকটা করতে পারি, যেহেতু আমি নন কমার্স স্টুডেন্ট, সেক্ষেত্রে আমাদের নাম্বার পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? নাম্বার পাবেন। এখন প্রথম কথা হচ্ছে আপনি অর্ধেক করবেন কেন? আপনার ম্যাথ খুব ভালোভাবেই পারবেন, খুব সহজ ম্যাথ আসবে। ঠিক আছে? জি স্যার। ওই কনফিডেন্সটা নিজের ভিতরে করেন আগে। জি, ধন্যবাদ স্যার। জি, থ্যাংক জি, ইউ সো মাচ। ওকে। নজরুল ইসলাম ভাই, আহ, আবার একবার কথা বলছিলেন না, স্যার আনমিউট করে বলছিলাম, কথা মাঝখানে বলছিলেন। কেটে গেছিল স্যার। স্যার আচ্ছা। স্যার ওই আমরা তো ওই ওইটা এমনি চলে আসছে, মানে আমরা তো ওই যে এক্সাম মানে পাওয়ার ব্যাংকের ইয়েতে আর কি। তো হুম, আমরা তো 2-3 দিন তো পাবো বললেন আমরা জি আমরা জি, ক্লাস। পাবেন। আর তার আর আজকের ক্লাসের স্যার পিডিএফটা একটু পাইলে ভালো আজকের হতো। ক্লাসের পিডিএফটা আমরা গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ? সমস্যা নেই। জি, থ্যাংক ইউ। রজব আলী শেখ, আনমিউট করে কথা বলেন। হ্যালো। জি। জি স্যার, আমি হচ্ছে সবচেয়ে দুর্বল স্টুডেন্ট স্যার। পড়াশোনা কিছুই করিনি। আর এখন আমি কি পাশ করতে পারবো কিনা চিন্তা করতেছি স্যার। কোনো পড়াশোনা করিনি। একটা আজকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন? ছিলাম স্যার। আচ্ছা, কি মনে হয়েছে আপনার কাছে? মোটামুটি মাশাল্লাহ, ভালোই বুঝাইছেন এবং গাইডলাইনটা সুন্দর ছিল। জি। কিন্তু স্যার দুঃখের বিষয় হলো আমার হাতের লেখাও অনেক ছিল। হাতের লেখাও ভালো না। হুম। অঙ্ক যাই বুঝি, কিন্তু রিটেন খুব দুর্বল। এগুলো কোনো এখন ব্যাপার না। ব্যাপার হচ্ছে, আমি আগেই বলছি যে ব্যাপার হচ্ছে আপনার ব্রেইনের স্ট্র্যাটেজি কি। আচ্ছা আপনার ব্রেনকে যদি বলেন যে আমি পারবো না পারবো না, আপনার ব্রেন বলবে যে ইয়েস বস, আপনি আসলে পারবেন না, এই কারণে আপনি পারবেন না, ওই কারণে আপনি পারবেন না, ওই কারণে আপনি আচ্ছা আচ্ছা পারবেন না, এরকম বলতে আচ্ছা থাকে। আর আচ্ছা। আপনি, আপনার ব্রেনের স্ট্র্যাটেজি যখন হবে সঠিক, যে জি। আমার স্লো, বাট আমি কিভাবে করতে পারি। ঠিক আছে? আচ্ছা ব্রেনকে এই প্রশ্ন দেন যে আমার হাতের লেখা স্লো, আমার হাতের লেখা খারাপ, তাইলে আমি কি করতে পারি। তখন আচ্ছা আচ্ছা ব্রেন আপনাকে কি ইনফরমেশন দিবে, যে দেখো, তোমার 180 মিনিট, তাহলে তোমার 15 মিনিটে লিখতে হবে, তাহলে তুমি এমন ভাবে সামারি করো, তুমি যে জিনিসটা জানো, যে ওই 15 মিনিটের মধ্যে ওই প্রশ্নের অ্যান্সার, তুমি যদি হাফ পেজ লিখতে পারো, 15 মিনিট যদি হাফ পেজ হয় আপনার, ওই হাফ পেজের মধ্যে আপনি কিভাবে মূল ভাবটা নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ স্যার পরামর্শ দেওয়ার জন্য। আর স্যার, ক্যালকুলেটর যদি ব্যবহার না করতে দেয় তো সেক্ষেত্রে ব্যাপার আমাকে না, অঙ্কটা। ওইটা গতকালকেও বলছি, কোনো ব্যাপার না, আপনাকে ব্যবহার করতে দেবে না, কাউরে ব্যবহার করতে দেবে না। তাহলে আচ্ছা আচ্ছা ইম্প্যাক্ট কি সেম। কিন্তু আমরা এই জিনিসটা কেন যে বুঝি না, যে এইটা বুঝতে হবে যে আমাকে ব্যবহার করতে দেবে না, আরেকজনেরও তো ব্যবহার করতে দেবে না। তার মানে না তার জন্য যে সমস্যা, আমার জন্য ওই সমস্যা। তাহলে না, কি? আমার প্রশ্নটা হলো স্যার, তাহলে কি ম্যাথটাকে আমরা শেষে ই করবো কিনা, মানে পরীক্ষার শেষ দিকে আরম্ভ করবো কিনা? এটা যদি হচ্ছে আপনার ম্যাথের উপরে যে কনফিডেন্স, আপনি ম্যাথটা দেখবেন, যদি দেখেন যে না ম্যাথটা একদম সহজ আছে,
তাহলে আপনি আগে করেন। আর যদি দেখেন যে না আচ্ছা আচ্ছা ম্যাথ একটু আছে এর থেকে ওই এই প্রশ্নগুলো আমি ভালো পারতেছি, তাহলে ওই প্রশ্নগুলো আগে দেন। টোটালি আচ্ছা আপনার স্ট্র্যাটেজি এটা, যে আপনি কোন স্ট্র্যাটেজি, আপনি প্রশ্নটা পাওয়ার পর প্রথম 2-3 মিনিট শুধু প্রশ্নগুলো দেখবেন এবং ক্লিয়ার একটা চিন্তা করবেন যে আমি এই 3 ঘন্টা সময় এইভাবে ব্যবহার করব। আচ্ছা, বুঝতে সিদ্ধান্ত পারছি স্যার। নিয়ে দেন আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্ত অনুসারে আপনি অ্যান্সার করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, উম আরিফুল রহমান ভাইকে আরো কিছু বলবেন? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার পরামর্শ দেওয়ার জন্য। ওকে, সুন্দর ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাইলে আমরা সকলকে জাস্ট 3 মিনিট সময় দেই, সবাইকে আনমিউট করার সুযোগ দেই। আপনারা কথা বলতে পারেন এখন, আনমিউট করে যে কেউ, তারপর আমরা ক্লোজ করে দেব। স্যার, জি, আজকে রেকর্ডিংটা কি দেওয়া যাবে? আজকের রেকর্ডিংটা দেখে দিতে পারি। আজকের ইয়াটা আমরা ইউটিউবে লাইভ করছি, হ্যাঁ, ব্যাটকনস বিডি ইউটিউব চ্যানেলে পাবেন আজকের ওকে, রেকর্ডিং। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। স্যার আহ, জি, স্যার একদম। হ্যাঁ, পলাশ ভাই স্যার বলেন। স্যার আমি তো আপনার মানে ভিডিও গুলা দেখে মোটামুটি প্রিপারেশন নিয়েছি স্যার। তো এখন যেটা স্যার, আমি ওই পাওয়ার ব্যাংক এনরোল করছিলাম স্যার। জি, তো আমরা কি স্যার সবগুলা আপনি যে কটা ক্লাস সামনে নিতে যাচ্ছেন, শুধুমাত্র 2-3টা না করে আমরা কি কোনোভাবে স্যার আপনার বাকি ক্লাসগুলা পাইতে পারি কিনা? কারণ আপনার বোঝানোর স্ট্র্যাটেজিটা আমার খুব ভালো লাগছে স্যার। আপনাদের আর এই সমস্ত গাইডলাইন দিয়ে দেওয়া আছে তো? জি স্যার, দেওয়া দেওয়া আছে, তো এখন তারপরেও এই স্যার। ব্যাপারটা আমি নিজেও জানি না। আমি আহ, মানে প্রতিদিন সিদ্ধান্ত নেই, প্রতিদিনের সিদ্ধান্ত প্রতিদিন নেই। ঠিক আছে? জি কাজে স্যার। এটা ওই ওই অনুসারেই আমি যেটা করি, কারণ যারা মাস্টার প্ল্যানারে আছে তারা বুঝতে হবে যে তারা মাস্টার প্ল্যানারে, আপনারা পাওয়ার ব্যাংকে। ঠিক আছে? তো এটাও আমার একটা জি পলিসি স্যার। অবশ্যই একটু থাকতে হয়। হ্যাঁ, তো ঠিক জি আছে, স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জি, স্যার আসসালামু অনেক আলাইকুম। অনেক থ্যাঙ্কস স্যার, অনেক অনেক থ্যাঙ্কস স্যার। জি, থ্যাংক ইউ। থ্যাঙ্কস লট। আচ্ছা, ওকে, তাহলে আর কেউ কিছু বলবেন? আদারওয়াইজ আমরা ক্লোজ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ইনশাল্লাহ আপনাদের কনফিডেন্ট থাকতে হবে। আপনি ফোকাসটা কোথায় করতেছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি সমস্যায় ফোকাস করেন, সমস্যা বাড়তে আসসালামু থাকবে। আলাইকুম। আপনি যদি সলিউশনে ফোকাস করতে থাকেন, সমাধান বাড়তে থাকবে। কাজে টোটালি ডিপেন্ডস অন ইউ যে আপনি আসলে কোথায় ফোকাস করতেছেন। সময় নাই এই হতাশায় আপনি যদি ফোকাস করেন, আপনার পেইন আরো বাড়বে। কিন্তু আপনি যদি এটাকে ডেডিকেটেডলি টাইগার ফোকাস রাখেন এবং ডিসিপ্লিন ওয়াইজ যদি স্টাডি করেন, আজকে আমরা যেভাবে দেখাইলাম, দেখেন কত সহজে, মাত্র 2 দিন সময় দরকার আপনার এই যে ইনকাম ট্যাক্স বা আইটিপি পরীক্ষার জন্য ফুললি প্রিপেয়ার্ড হওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন। স্যার, আয়কর বিধিমালা 1984 একটু স্যার নেক্সট দিন একটু কিছু বললে স্যার, যে একটু কনফিউশন আছে। আচ্ছা, দেখা যাক আজকের ক্লাসে যে টপিক ছিল, এই এই টপিকস গুলা কেমন লাগছে সেটা বলেন। জি স্যার, খুবই ভালো স্যার, ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।